প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের কোষ ও এর গঠনের পরবর্তী অংশের অ্যাডমিশন ক্লাস নিয়ে হাজির হলাম। তো আমরা এর আগের ক্লাসে ক্রোমোজোম পর্যন্ত পড়ালেখা করছি, মানে ক্রোমোজোমের আগ পর্যন্ত, অর্থাৎ যত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস সেখান পর্যন্ত পড়ছি। এই ক্লাসে আমরা আলোচনা করব ক্রোমোজোম থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত। তো তোমার মাথায় কোশ্চেন জাগতে পারে, এখানে কিছু বড় বড় টপিক আছে, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলোকে সবগুলোই মুখস্থ করা জরুরি? আমি বলবো অ্যাডমিশনের জন্য একদমই জরুরি না। তোমার যেটুকু পড়তে হবে সেটা হচ্ছে শুধুমাত্র কোন জায়গায় কোন এনজাইম গুলা কাজ করে, জিন কি, কত প্রকারের জিন আছে, কোন জিনের প্রভাবে কোন রোগ হয়, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তা আমরা প্রথমে আসি টপিকটা নিয়ে, সেটা হচ্ছে কি ক্রোমোজোম। তাহলে আমরা আগে বলছি ক্রোমো শব্দটা হচ্ছে রং, আর সোম মানে দেহ, তাহলে ক্রোমোজোম মানে হচ্ছে কি রঞ্জিত দেহ। তোমার এখানে সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই যে কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকার ক্ষুদ্রাঙ্গ বংশগত উপাদান মিউটেশন টোকন ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাকেই বলা হচ্ছে কি ক্রোমোজোম। সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, তবে তার বৈশিষ্ট্য হিসেবে তুমি এটা পড়তে পারো যে এটা অনুলিপন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এরা নিজেদের কোষ বিভাজন ঘটাইতে পারে। ক্রোমোজোম যেহেতু নিজের নাম, তাহলে যে রং ধারণ করে, এবং এরা কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, এছাড়া এদের মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজ করে। সব থেকে বড় কথা হচ্ছে তারা বংশগতিতে ভূমিকা পালন করে, যে সুতার মতো অংশগুলো তাদেরকে বলছি আমরা কি ক্রোমোজোম। সর্বপ্রথম কার্ল নাগেলি সর্বপ্রথম নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। এমসিকিউর জন্য মনে রাখতে পারো। এরপরে আমাদের স্টার্স বার্জার আমাদের কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন দেখেন, এবং ওয়াল্টার ফ্লেমিং এই সুতার মতো অংশগুলোর নাম দেন ক্রোমাটিন। ঠিক আছে, এবং পরে ডাব্লিউ ওয়েল্ডার এদের নাম কি করেন? ক্রোমোজোম করেন। ক্রোমোজোম শব্দটা কি রঞ্জিত দেহ। এখান থেকে তুমি একটু পড়ে নিতে পারো যে সর্বপ্রথম ক্রোমোজোম কে প্রত্যক্ষ করেন? আমাদের কার্ল নাগেলি। তারপরে কার্ল নাগেলির পর স্টার বার্জার এগুলোকে হচ্ছে কি সুতার মতো অংশ দেখতে পান। ওয়াল্টার ফ্লেমিং এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন, আর ডাব্লিউ ওয়েল্ডার দিছে এটার নাম কি ক্রোমোজোম। শেষ। এবার আমাদের যেটা পড়তে হবে ক্রোমোজোমের সংখ্যা, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি এটাকে ছোট করে দিচ্ছি, এই অংশটুকুতে তুমি দেখো সংখ্যা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ঠিক আছে, মনে রাখতে হবে প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা আছে 2 থেকে 16টি। এখন পর্যন্ত সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া গেছে, সর্বোচ্চ ক্রোমোজোম এই সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া গেছে 16টি, আর সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গেছে কয়টা? 2টি। মানে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ কোথায় পাওয়া গেছে, সর্বনিম্ন কোথায় পাওয়া গেছে। দেখো লেখা আছে যে পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা পাওয়া গেছে হ্যাপ্লোপ্রেপাস গ্রাসিলিস যেখানে 4টা, আর সর্বাধিক পাওয়া গেছে পোয়া লিটারোসা যেখানে 506 থেকে কত 530টা। তাহলে এটা উদ্ভিদের ক্ষেত্রে সর্বনিম্ন পাইছে কোথায়? 4, সর্বোচ্চ পাওয়া গেছে 506 থেকে 530। সর্বনিম্ন পাওয়া গেছে হ্যাপ্লোপ্রেপাস গ্রাসিলিস নামক উদ্ভিদে, আর হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়া গেছে পোয়া লিটারোসাতে। এখন প্রাণীদের মধ্যে সর্বনিম্ন পাওয়া গেছে গোল কৃমিতে কয়টা? 2টা, এবং সর্বাধিক পাওয়া গেছে রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়াতে। তাহলে এমসিকিউতে বলে রাখবা সর্বনিম্ন পাওয়া গেছে কোথায়? গোল কৃমি, আর সর্বোচ্চ পাওয়া গেছে আমাদের রেডিওলারিয়া নামক প্রজাতি প্রোটোজোয়াতে, রেডিওলারিয়া নামক প্রজাতিতে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এবং মনে রাখবা এই লাস্ট একটা লাইন আছে, উচ্চতর জীবে প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 2 থেকে 80টা। অর্থাৎ মনে রাখবা একটা নির্দিষ্ট প্রজাতি কি ক্রোমোজোম সংখ্যা আছে ফিক্সড। এর দ্বারা এখানে কতগুলো উদ্ভিদের নাম দিছে, প্রাণীর নাম দিছে, এবং তাদের ক্রোমোজোম সংখ্যা কি ফিক্সড। ধরো মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি, মানুষের ক্রোমোজোম করা 46টা, অর্থাৎ সে নিগ্রো হোক, অস্ট্রেলিয়ান হোক, তারপর হচ্ছে আমাদের কি বাংলাদেশি হোক, আর কি হয় এরকম থার্ড জেন্ডার বাদ দিয়ে মোটামুটি সবার কয়টা থাকে? 46টা। এবার তো গরুর ক্ষেত্রে গরু কয়টা থাকে? 60টা, অর্থাৎ লাল গরু, নীল গরু ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে যে গরু মানে তার ভিতরে কয়টা ক্রোমোজোম থাকবে? প্রত্যেক গরুর প্রজাতির মধ্যে একটা প্রজাতি, ওই জন্য বলছে যে একই প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা কি ফিক্সড। এই সবটার কিছু কিছু জিনিস তুমি পড়তে পারো, যেমন ধরো ধান, গম, তারপরে হচ্ছে এদিকে আর কিছু লাগতো না, কলা পড়তে পারো, তারপরে মানুষ, গরু, তারপরে গিনিপিগ, গৃহমাছি, এবং শেষে হাইড্রা, এবং রেশম পোকা এবং গোলকৃমি। এই কয়েকটা জিনিস মুখস্থ করলেই যথেষ্ট। যদিও জানি যে তুমি সবগুলো মুখস্থ করতে পারবা না, তারপর ট্রাই করবা। এবার চলে যাচ্ছে আমরা ক্রোমোজোমের গঠন। কারণ ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে তোমার সবকিছু পড়া লাগবে না। ক্রোমোজোমে তুমি জাস্ট পড়বে হচ্ছে কি
কি কি পয়েন্ট আছে ক্রোমোজোমের অংশ কোনটি? প্রথম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন মানে কি? আমরা আগেই বলছি, ক্রোমো মানে রঙিন, টিন মানে সুতা। অর্থাৎ নিউক্লিয়াস যখন বিভাজনরত অবস্থায় থাকে না, তখন এর ভিতরে অনেকগুলো সুতার মতো অংশ থাকে, এবং যখন কোষ বিভাজন শুরু হয়, এই যে নিউক্লিয়ার রেটিকুলাম গুলো জল বিভাজন করে আস্তে আস্তে খাটো এবং মোটা হয়, তখন তাদেরকে এরকম চিকন সুতার মতো দেখা হয়। এই চিকন সুতার মতো অংশগুলোকেই বলতেছি আমরা কি রে? ক্রোমাটিন। ক্রোমাটিন দুই প্রকার, এটা হচ্ছে কি রে? হেটারোক্রোমাটিন, আর এটা হচ্ছে কি ইউক্রোমাটিন। এই অংশটুকু পড়তে পারো যে হেটারো, মনে রাখবা ইউ শব্দ, গ্রিক শব্দ ইউ মানে হচ্ছে কি ভালো বা প্রকৃত, ভালো বা প্রকৃত। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে একজন মহিলার পেটে পেজ বেশি হলে সে ভালো হবে, নাকি পেটের ভিতরে বেশি পেজ হলে সে খারাপ হবে, তাহলে মনে রাখবা ভালো ক্রোমাটিন তাদেরকে বলতেছে যেটা কম কুণ্ডলিত, সেটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন, আর যেটা বেশি কুণ্ডলিত এগুলাকে বলতেছে আমরা কি রে? হেটারোক্রোমাটিন। তাহলে যেটা লেখা আছে যে রঞ্জনের ভিত্তিতে ক্রোমাটিন পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করি, যেটা হচ্ছে হেটারোক্রোমাটিন এবং কি ইউক্রোমাটিন। ইন্টারফেস এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন, এবং এরা এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না। এবং ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত থাকে তাদেরকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। আমরা আগেই বলছি ইউ মানে ভালো, মানে মহিলার পেটের ভিতরে পেজ কম, ঠিক আছে, এইভাবে মনে রাখবা। এসে ক্রোমাটিড। ক্রোমাটিড এখানে একটা লাইন লেখা আছে মেটাফেজ ধাপে, এটা ভুল করবা, এটা হচ্ছে কি প্রোফেজ ধাপে। কোন ধাপে পাওয়া যায়? প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে মূলত এই ক্রোমাটিন গুলার এরকম যে একটা ক্রোমাটিন থাকে, এটাকে বলে মোনাট। এটাকে বলে কি? মোনাট। ক্রোমোজোম গুলা, এই জালিকা গুলা পেঁচায় 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 একটা এরকম অংশ গঠন করে, যাকে বলে মোনাট। যখন রেপ্লিকেশন হয়, কোন সময় রেপ্লিকেশন, তখন আমরা এখানে এরকম দুইটা জিনিস পাই, তখন তাকে আমরা বলি কি রে? ডায়াড। আর প্রোমেটাফেজ ধাপে এরকম আমাদের ক্রোমোজোম গুলো লম্বা লম্বি সুতার মতো অংশ দেখা যায়, যেটা বলে কি? আমরা ক্রোমাটিড। ঠিক আছে, এটা সেন্ট্রোমিয়ার। মনে রাখবা ক্রোমোজোমের একটা অরঞ্জিত অঞ্চল আছে। নরমালি ক্রোমোজোম কি রং ধারণকারী বস্তু, কিন্তু এর একটা অরঞ্জিত অঞ্চল আছে, যে অরঞ্জিত অঞ্চলটাকে বলতেছি আমরা সেন্ট্রোমিয়ার। এটা বলা কি? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, মনে রাখতে পারো সেন্ট্রোমিয়ার এখানে একটা খাঁজের সৃষ্টি, যাকে বলা হয় কি? মুখ্য কুঞ্চন। এখানে আর কিছু বলার দরকার নাই। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমরা কোথায়? বাহু। তাহলে দেখো বাহুটা হচ্ছে কি? বাহুটা হচ্ছে এরকম, এই ধরো বাহু থেকে শুরু আছে, এটাকে ছোট করেই রাখি না, তোমাদের বুঝতে সুবিধা হবে, একটা ফুল পেজটা দেখা যাবে। ঠিক আছে, এবার দেখো বাহু। এই যে সেন্ট্রোমিয়ার পাইলাম, ধরো এই যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার থেকে যে কোনো একদিকের অংশটাকে আমরা কি বলি? বাহু বলি। সেন্ট্রোমিয়ার হতে যে কোনো একদিকের অংশকে আমরা কি বলি? বাহু বলি। কাইনেটোকোর, সেন্ট্রোমিয়ারের কাছে এখানে একটা কাঠামো থাকে, যাকে বলে কাইনেটোকোর, এবং মনে রাখবা এই কাইনেটোকোরে মাইক্রোটিউবুল সংযুক্ত থাকে। ওই যে আমাদের স্পিন্ডল যন্ত্র আছে না, স্পিন্ডল যন্ত্রের যে অংশগুলো আছে সেটার মাইক্রোটিউবুলের সাথেই তার স্পিন্ডল ফাইবারটা মূলত এই কাইনেটোকোরের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, ক্রোমোমিয়ার এটা শুধুমাত্র মিওসিস পর্যায়ের প্যাকাইডিন উপপর্যায়ে পাওয়া যায়। গৌণকুঞ্চন, মনে রাখতে হবে যে সেন্ট্রোমিয়ার ছাড়াও ক্রোমোজোমের কতগুলা সংকুচিত অঞ্চল আছে, এই সংকুচিত অঞ্চলটাকে বলতেছি আমরা কি? গৌণকুঞ্চন। এবং গৌণকুঞ্চন কাজে থাকে, মনে রাখবো মানুষের 5 জোড়া ক্রোমোজোম থাকে, যেখানে হচ্ছে কত? 13, 14, 15 এবং 11, 21 এবং 22 নাম্বার ক্রোমোজোমে আমরা কি পাবো? গৌণকুঞ্চন পাচ্ছি। এবার স্যাটেলাইট। গৌণকুঞ্চনের পরে যে স্ফীত অংশটা সেটা বলা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কি দরকার নাই। টেলোমিয়ার কি? এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখবা ক্রোমোজোমের শেষ দিকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে আমরা কি বলতেছি? টেলোমিয়ার। ক্রোমোজোমের শেষ প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে আমরা কি বলবো? টেলোমিয়ার বলবো। এবং টেলোমিয়ার একটা এনজাইম আছে, যার নাম হচ্ছে কি? টেলোমারেস। এবং টেলোমারেস এনজাইম কি করে? মানুষের জরা রোগ রোধ করে। মনে রাখবা জরা রোগ হচ্ছে এরকম একটা রোগ, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া, অর্থাৎ বয়স কম কিন্তু দেখতে বুড়া বুড়া লাগে। ঠিক আছে, এই রোগটাকে রোধ করে মূলত কোনটা? টেলোমিয়ার। আর এখান থেকে কিছু করার দরকার নাই। ম্যাট্রিক্স পড়তে পারো, পেলিগল পড়তে পারো। পেলিগল কি? যদি ডিএনএ এর কখনো ক্রোমোজোমের আবরণ থাকে, ক্রোমোজোমের আবরণটাকে বলা হচ্ছে কি? পেলিগল। এখান থেকে প্রশ্ন আসার মতো তেমন দেখতেছি না, জাস্ট ওই কয়টাই। যে জরারোগ প্রতিরোধ করে কোনটা? টেলোমিয়ার। টেলোমিয়ার কে আবিষ্কার করছে? এইচ.জে. মুলার। আর এখান থেকে আর তেমন কিছু নাই। আমাদের মেইনলি পড়তে হবে এই জায়গায় ক্রোমোজোমের প্রকারভেদটা। ঠিক আছে, ক্রোমোজোমের প্রকারভেদ।
তাহলে প্রথমে আসি সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ক্রোমোজোমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 5 ভাগে। একটা মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ আর একটা হচ্ছে এসেন্ট্রিক। সবাই তুমি বলো এই শব্দটা মনো মানে কি? মনো মানে হচ্ছে এক। মনো মানে হচ্ছে কি রে? এক। তাহলে মনে রাখতে হবে যে সকল ক্রোমোজোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাদেরকে বলা হচ্ছে কি? মনোসেন্ট্রিক। আর পৃথিবীতে অধিকাংশ জীব, অধিকাংশ প্রাণী, উদ্ভিদ সবার ক্রোমোজোম মূলত কি হয়? মনোসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক মানে কি? ডাই মানে তোমরা সবাই বলো ডাই। এই ডাই মানে হচ্ছে মরা, আবার এই ডাই না, ঠিক আছে? এটা হচ্ছে কি? ডি আই। ডাই মানে হচ্ছে কি? দুই। কয়টা? দুই। তাহলে মনে রাখতে হবে যেসব ক্রোমোজোমে দুইটি সেন্ট্রোমিয়ার বিশিষ্ট তাদেরকে বলা হয় ডাইসেন্ট্রিক। কোথায় পাওয়া যায়? গমের কয়েকটি প্রজাতিতে পাওয়া যায় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। শেষ। পলি, দুইয়ের বেশি যদি থাকে তখন তাকে আমরা পলি মানে কি? আমরা সবাই জানি পলি মানে হচ্ছে কি? বহু। তাহলে দুইয়ের বেশি যদি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে বলা কি? পলিসেন্ট্রিক। কি পড়বা? জাস্ট কলা গাছে একটা প্রজাতি আছে সেখানে আমরা কি পাই? আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাই। ডিফিউজ মানে কোনো সময় সেন্ট্রোমিয়ার ছিল, এখন সুস্পষ্ট কোনো সেন্ট্রোমিয়ার না, এটাকে বলছি আমরা কি? ডিফিউজ। আর এ এ শব্দের অর্থ নাই। এ শব্দের অর্থ হচ্ছে কি রে? নাই। তাহলে মনে রাখবা যে সকল ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ারে ছিল না তাদেরকেই বলা হচ্ছে কি? অ্যাসেন্ট্রিক। এবার আসো সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে কয় প্রকার? এটা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে কি কি পড়তেছি। এখানে আমরা পড়তেছি হচ্ছে উপরে চলে গেছে না, দাঁড়াও। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে 4 প্রকার। এখান থেকে বেশি কিছু বলার দরকার নাই। দেখো লেখা আছে সেন্ট্রোমিয়ার মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর কি? টেলোসেন্ট্রিক। মেটা মানে মাঝখানে। তাহলে যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম দুই বাহুর কোথায় থাকে? মাঝখানে থাকে তাদেরকে বলা হচ্ছে কি? মেটাসেন্ট্রিক। এইটা মনে রাখতে হবে যে এনাফেজ পর্যায়ে এটা দেখতে কার মতো লাগে? ইংরেজি ভি অক্ষরের মতো লাগে। আর কিচ্ছু করা লাগবে না। তবে মনে রাখতে পারো সোলোগ্রাম নিগ্রামের সবকটি ক্রোমোজোম হচ্ছে কি রে? মধ্য কেন্দ্রিক। আর কিচ্ছু করা লাগবে না, মানুষ এটা মুখস্থ করার দরকার নাই। সাবমেটাসেন্ট্রিক মানে কি রে? মাঝখান থেকে একটু দূরে চলে গেছে। সাবমেটাসেন্ট্রিক মানে কি? মাঝে থাকার কথা একটু সাইডে চলে যায়, এটা হলো সাবমেটাসেন্ট্রিক। আর সাবমেটাসেন্ট্রিক এনাফেজ উপপর্যায়ে যেতে ইংরেজি এল অক্ষরের মতো মনে হয়। এটা উপপ্রান্ত কেন্দ্রিক মানে একদম প্রান্তের কাছাকাছি চলে গেছে, প্রান্তের কাছাকাছি চলে গেছে, তখন তাহলে উপপ্রান্ত কেন্দ্রিক। তখন ইংরেজি এটাকে দেখতে কিসের মতো? জে অক্ষরের মতো লাগে এনাফেজ পর্যায়ে। ঠিক আছে? এবং টেলো মানে কি? শেষ। তার সেন্ট্রোমিয়ার একদম শেষ মাথায় থাকে, তার একটাই মাত্র বাহু থাকে। তখন মনে রাখতে হবে এটা দেখতে কিসের মতো লাগে? ইংরেজি আই অক্ষরের মতো। এখান থেকে কি কি পড়বা? তাহলে প্রথম থেকে আসো ক্রোমোজোমের প্রকারভেদ। আরেকটা পড়ে নেই, সেটা হচ্ছে কাজের উপর ভিত্তি অটোসোম, আর হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। অটোসোম মানে দেহ গঠনে অংশগ্রহণ করে, আর সেক্স ক্রোমোজোম মানে হচ্ছে যারা লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে। মানুষের ক্ষেত্রে আমাদের 22 জোড়া হচ্ছে অটোসোম, আর কি 1 জোড়া সেক্স ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে XX আর পুরুষদের ক্ষেত্রে কি হয়? XY। এছাড়া আর কিছু জানার দরকার নাই। ঠিক আছে? তাহলে একটা জিনিস বলে রাখি, প্রকারভেদ থেকে কি কি বলবা? প্রথম থেকে শুরু করো। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে মনো মানে একটা সেন্ট্রোমিয়ার, ডাই মানে দুইটা, কোথায় পাওয়া যায়? গমে। পলি মানে হচ্ছে দুইয়ের বেশি, কোথায় পাওয়া যায়? আমাদের হচ্ছে কি? কলা গাছের প্রজাতিতে। ডিফিউজ মানে এক সময় ছিল এখন নষ্ট হয়ে গেছে। আর এ মানে কি? কোনো সময়ই ছিল না। ঠিক আছে? আর অবস্থানের উপর ভিত্তি করে মেটা VLJI এর মতো দেখায়। আর অটোসোম তো জানোই দেহ গঠনকারী, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে কি? লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। ক্লিয়ার? এখান থেকে তুমি জাস্ট খালি একটা মনে রাখতে পারো যে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম গুলা কি কি। মনে রাখবা মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস XX, আর পুরুষদের ক্ষেত্রে হেটারোজাইগাস কি থাকে? X এবং Y। এখান থেকে আর কিচ্ছু করার দরকার নাই। এবারে চলে যাচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা কি বললাম? আমাদের ক্রোমোজোমের গঠন মূলত দুই ধরনের উপাদান দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে কি রে? প্রোটিন দ্বারা গঠিত। তো নিউক্লিক অ্যাসিড আমাদের দুই প্রকার, হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। এখান থেকে আর কিছু করার দরকার নাই, জাস্ট এখানে মনে রাখতে পারো যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এর পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? 45%। আর প্রোটিন থাকে কত পার্সেন্ট? 55%। তাহলে ক্রোমোজোমের ভিতরে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, এটা ডিএনএ আর এটা হচ্ছে কি? আরএনএ। এগুলো সম্পর্কে বিস্তারিত পড়বো একটু পরেই। ঠিক আছে? জাস্ট এখানে দেখতে পারো যে বিজ্ঞানী সুইফট এবং বোনার এর মতে ক্রোমোজোমের ডিএনএ হিস্টোন প্রোটিনের অনুপাত হচ্ছে কি 1:1। আর জীবের প্রায় 90 ভাগই থাকে কি ডিএনএ থাকে ক্রোমোজোমে। আর আরএনএ এর ক্ষেত্রে তো তোমরা জানোই। ঠিক আছে? আর এগুলো আমরা বিস্তারিত পড়বো একটু পরে। প্রোটিন বলা আছে যে
প্রোটিন হচ্ছে কত পার্সেন্ট? 55%। মানে যদি আমরা বলি যে একটা ক্রোমোজোমের গঠন দুইটা উপাদান দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড আর কি প্রোটিন, যেটা নিউক্লিক অ্যাসিড থাকে 45% আর প্রোটিন থাকে কত 55%। এই প্রোটিনটা আবার দুই প্রকার, একটা নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন। নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন কাকে বলছে? আমরা সবাই জানি প্রোটিন মূলত কি দ্বারা গঠিত, এরকম অ্যামাইনো অ্যাসিড দ্বারা। যাদের এই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা খুবই কম থাকে তাদেরকে বলবো আমরা নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন, আর যাদের অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা অনেক বেশি থাকে তাদেরকে বলে কি উচ্চ। উদাহরণটা মনে রাখবা, নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিনের উদাহরণ হচ্ছে হিস্টোন প্রোটিন আর প্রোটামিন। তবে মনে রাখবা যাদের হিস্টোন থাকে তাদের প্রোটামিন থাকে না, আবার যাদের প্রোটামিন থাকে তাদের হিস্টোন থাকে না। মনে রাখবা প্রোটামিন শুধু পাওয়া যায় শুক্রাণুর ক্রোমোজোমে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। আর উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিনের উদাহরণ হচ্ছে কি ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। তুমি এটাকে একটু ভালো করে পড়তে পারো। এই যে বক্সটাকে দেখো, এই বক্সটাকে একটু ভালো করে দিতে হবে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন কি কি আছে? আমাদের নিউক্লিক অ্যাসিড, আমরা দেখি নিউক্লিক অ্যাসিড হচ্ছে কত পার্সেন্ট? 45%। আর প্রোটিন হচ্ছে কি 55%। নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ নাই কি রে আরএনএ, আর প্রোটিন থাকে কি রে হিস্টোন, যেটা ক্ষারধর্মী, এমসিকিউ জন্য মনে রাখবা, এবং ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ভূমিকা পালন করে। আবার হিস্টোন অনেক প্রকারের আছে, এমসিকিউ জন্য মনে রাখবা হিস্টোন H1 H2 H3 এবং কি H4। আর কিছু কিছু প্রোটিন নন হিস্টোন বাই, যেটা হচ্ছে অ্যাসিড ধর্মী, ঠিক আছে, যারা এনজাইম হিসেবে কাজ করে। এমসিকিউ জন্য মনে রাখবা আমাদের দেহে এই নন হিস্টোন প্রোটিন কয় ধরনের আছে? 500 ধরনের। এমসিকিউ জন্য মনে রাখবো কত ধরনের? 500 ধরনের। এছাড়াও দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে কিছু ধাতব আয়ন আছে, ক্যালসিয়াম এবং আয়রন, এবং এনজাইম হিসেবে আছে কি কি? আমাদের ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এবং নিউক্লিওসাইড ট্রান্সফারেজ এনজাইম। ওকে, কে কে বুঝছো বলো? আশা করি সবাই বোঝার কথা। এবার আমরা যে অংশটুকু যাব, ক্রোমোজোমের কাজ পড়লে পড়তে পারো, না পড়লে নাই, ঠিক আছে। এরা ক্রোমোজোমের বংশগতির ভূমিকা পালন করে, কোষ বিভাজনে সাহায্য করে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণ করে, সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে। এবং এই 6 নাম্বার লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বংশগতির বাহক জিন জীবের জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। তোমরা যদি বলা জীবনের ব্লুপ্রিন্ট কোনটা, তখন বলবা কি জিন। ব্লুপ্রিন্ট মানে নীল নকশা। আমরা যেমন ওই যে বাড়ি টাড়ি বানানোর সময় কোন আইলটা কোন দিক দিয়ে গেছে এরকম একটা নকশা বানাই না, ঠিক এরকম হচ্ছে মানুষের জীবনের নকশা আছে কোনটা? জিন। এজন্য এটাকে জিনকে বলা হচ্ছে ব্লুপ্রিন্ট। ওকে, এবার দেখো বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম থেকে কি পড়বা মনে রাখতে হবে, যদি আমরা ক্যারিওটাইপ, ক্যারিওটাইপ কি? একটা জীবের ভিতরে যতগুলো ক্রোমোজোম আছে তাদেরকে প্রেজেন্ট করার যে নিয়মটা তাকে বলা যায় ক্যারিওটাইপ, ঠিক আছে। এখন এই ক্যারিওটাইপ যদি আমরা বলতে চাই, এই ক্যারিওটাইপের কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে বা কিছু কিছু জীবের ক্ষেত্রে আমাদের মূল ক্রোমোজোম ছাড়াও দেখো লেখা আছে উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাকের কোন কোন প্রজাতিতে বি ক্রোমোজোম থাকে। আর বি ক্রোমোজোম হলো ক্ষুদ্র নন ভাইটাল ক্রোমোজোম এবং এটা হেটারোক্রোমাটিন সম্পন্ন। অর্থাৎ নরমালি জানি হেটারোক্রোমাটিন বংশগতিতে ভূমিকা পালন করে না বা নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, বাট এদের ক্ষেত্রে এদের হেটারোক্রোমাটিন সক্রিয় ডিএনএ ধারণ করে, যাকেই বলা হচ্ছে কি অল্প জিন বহন করে বলে এটা হচ্ছে কি বি ক্রোমোজোম। কোথায় পাওয়া যায়? জাস্ট এমসিকিউ জন্য মনে রাখবা, এই যে ভুট্টা উদ্ভিদে পাওয়া যায় বি ক্রোমোজোম, আর বাংলাদেশের মধ্যে উলট চন্ডাল নামক উদ্ভিদে কি পাওয়া গেছে? বি ক্রোমোজোম পাওয়া গেছে। এবং এই উলট চন্ডাল উদ্ভিদের কোলিসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে, যা থেকে গেটে ব্যথার উত্তম ঔষধ তৈরি করা হয়। তাহলে যেহেতু এখানে ঔষধের কথা আছে মেডিকেল রিলেটেড, সুতরাং পড়ে ফেলবা। উলট চন্ডাল থেকে কোন পদার্থ গঠিত হয়? কোলিসিসিন অ্যালকালয়েড। এটা দিয়ে আমরা গেটে ব্যথা, ওই যে আমরা জোড়ায় জোড়ায় ব্যথার কথা বলি না, বাত ব্যথা, এই ব্যথার ঔষধ বানানো হয়, ঠিক আছে। এখান থেকে কি করবা? বি ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? ভুট্টা এবং উলট চন্ডালে। বি ক্রোমোজোমের গুরুত্ব কি? তাহলে তুমি বলবা হচ্ছে কি এটা আছে কি উলট চন্ডাল উদ্ভিদে কোলিসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে, যা থেকে আমরা কি রে গেটে ব্যথা বা বাত জ্বরের ওষুধ বানাই। বি ক্রোমোজোমের উদাহরণ মানে বৈশিষ্ট্য কি কি মনে রাখতে হবে, যে এরা হচ্ছে খুবই ক্ষুদ্র মানে ছোট্ট একটা অংশ, নন ভাইটাল মানে কি খুব বেশি গুরুত্বপূর্ণ না, কি সম্পন্ন? হেটারোক্রোমাটিন সম্পন্ন এবং অল্প পরিমাণ জিন বহন করে। তোমাকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য হয় অথবা নিচের কোনটি বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য নয়। ক্লিয়ার? এবারে ক্রোমোজোম তাহলে আমাদের শেষ। এবার এখানে তুমি পড়লে পড়ছো, না পড়লে নাই। বংশগতীয় বস্তু আমাদের হচ্ছে তোমরা জানো যে প্রক্রিয়ায় পিতামাতা থেকে বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে আসে তাকে বলা হয় বংশগতি, আর যারা নিয়ে আসে তাদেরকেই বলা হচ্ছে বংশগতীয় বস্তু। আর বংশগতীয় বস্তু হিসেবে কারা কাজ করে? ক্রোমোজোম, ডিএনএ, জিন, ঠিক আছে। এই যে দেখো আমরা আসি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড তুমি কি পড়বা? নিউক্লিক অ্যাসিড কি,
সংজ্ঞা টঙ্গা পড়ার দরকার নাই। আমরা মনে রাখবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের একটা পলিমার যারা বংশগতিতে ভূমিকা পালন করে, এবং নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার, একটা ডিএনএ আর হচ্ছে কি রে আরএনএ। ঠিক আছে, এখন আমরা চলে যাই নিউক্লিক অ্যাসিডের উপাদান। এটা একটু পড়তে পারো। নিউক্লিক অ্যাসিডকে আমরা আদ্য বিশ্লেষণ করলে তিনটা উপাদান পাবো। কয়টা উপাদান? তিনটা। একটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 2 নম্বর পাবো নাইট্রোজেনাস ক্ষারক, আর 3 নম্বর পাবো কি রে ফসফরিক অ্যাসিড। এখন দেখো পেন্টোজ সুগারের ক্ষেত্রে যে কথাটা মাথায় রাখতে হবে, পেন্টোজ সুগার আমাদের দুই প্রকার। ধরো এখানে আমরা বলছি যে রাইবোজ সুগার, এটা কি ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, তাহলে রাইবোজ সুগার থেকে কি পাওয়া যায়? আরএনএ। আর ডিঅক্সি রাইবোজ সুগার থেকে পাওয়া যায় কি রে? ডিএনএ। এখন এটা কেমনে গঠিত হইছে, এটা এরকম ছবি কেন হইল, সেগুলো তোমার মেডিকেলের জন্য নট ইম্পর্টেন্ট। তোমাকে জাস্ট পড়তে হবে কি যে আমাদের পেন্টোজ সুগার হিসেবে দুইটা আছে, একটা আছে রাইবোজ সুগার, আর রাইবোজ সুগার থেকে আরএনএ, আর ডিঅক্সি রাইবোজ সুগার থেকে তৈরি করা হয় কি ডিএনএ। এখন পার্থক্য হইল রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে পার্থক্য কোথায়? মনে রাখবা রাইবোজ সুগারে 2 নাম্বার কার্বনে থাকে OH, কিন্তু এখানে থাকে শুধুমাত্র H, অর্থাৎ তার 2 নাম্বার কার্বনে একটি অক্সিজেন এর অভাব আছে। এটা মাথায় রাখতে হবে। ডি মানে অপসারণ, অক্সি মানে অক্সিজেন, অর্থাৎ তার 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন আমরা কি দিছি? বাদ দিছি। তখনই রাইবোজ সুগারটা হয়ে গেছে কি ডিঅক্সি রাইবোজ সুগার। এখান থেকে এইটুক জানলেই হবে। ঠিক আছে, এটুক জানলেই চলবে। এই যে দেখো লেখা আছে ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে গঠন একই রকম, শুধু পার্থক্য এই যে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন কি থাকে? অনুপস্থিত। আর নাইট্রোজেনাস ক্ষারক, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নাইট্রোজেনাস ক্ষারক। এখন দেখো তোমার গঠন কি, এগুলা মুখস্থ করার দরকার নাই, মেডিকেলের জন্য যাতে মনে রাখবা। নাইট্রোজেনাস ক্ষারক রিং সংখ্যার উপর ভিত্তি করে দুই প্রকার, একটা পিউরিন আর একটা কি রে পাইরিমিডিন। দেখো এই ছবিটা যদি আমরা উপরে দেখি, এ এবং এর কয়টা করে বেনজিন বলয় আছে? বেনজিন বলয় আছে দুইটা। যাদের মধ্যে দুইটা রিং আছে তাদেরকে বলা হয় পিউরিন। পিউরিন। আর পিউরিনের উদাহরণ হিসেবে আমরা অ্যাডিনিন এবং কাকে পাচ্ছি? গুয়ানিন। আর যাদের একটা রিং আছে তাদেরকে বলা হয় কি? পাইরিমিডিন। আর এই পাইরিমিডিনের মধ্যে কি কি আছে? থায়ামিন, সাইটোসিন এবং কি ইউরাসিল। মেডিকেলে তোমার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পিউরিন গ্রুপ, তখন তোমাকে বলতে হবে অ্যাডেনিন এবং গুয়ানিন। আর নিচের কোনটি পাইরিমিডিনের গ্রুপ, তখন তোমাকে বলতে হবে থায়ামিন, সাইটোসিন এবং কি ইউরাসিল। এর বাইরে কিছু জানার দরকার নাই, জাস্ট আমরা পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, আর পাইরিমিডিন হচ্ছে কি 1 রিং বিশিষ্ট। মনে রাখতে হবে এইভাবে, যার নাম ছোট তার গঠন বড়, যার নাম বড় তার গঠন ছোট। দেখো পিউরিন নাম ছোট, গঠনে 2টা রিং, আর পাইরিমিডিন মান করলে কি নাম বড় হচ্ছে পাইরিমিডিন, তাহলে তার বলয় একটা। ক্লিয়ার? শেষ। এবার আমরা আসি যে হচ্ছে কি ক্ষারক সমূহের নামকরণ কই থেকে আসছে, তোমরা এগুলো পড়তে পারো। অ্যাডিনিন এবং থাইমিন থেকে থাইমাস, এবং থাইমাস গ্ল্যান্ড থেকে আসছে অ্যাডিনো শব্দের অর্থ গ্ল্যান্ড, আর সাইটো থেকে আসছে সাইটোসিন, আর হচ্ছে জারত্ব কোষ, এবং গুয়ানিন উড়ন্ত পাখির পরন্ত গু থেকে এটার নাম আসছে। ঠিক আছে, লেখা আছে না যে এর অর্থ হলো গুয়ানো। গুয়ানো শব্দের অর্থ বাদুর বা সি বার্ডের পরন্ত মল। আমরা এত সুন্দর করে কেন করবো? আমরা যদি ভালো আরো সুন্দর করে করতে চাই, উড়ন্ত পাখির পরন্ত মল থেকে গু, গু থেকে আসছে গুয়ানিন। ঠিক আছে, এবার নামকরণ করা হচ্ছে ফসফরিক অ্যাসিড, তোমরা পড়ে নিবা। আর নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড মাথায় রাখতে হবে যে এই যে আমাদের পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের 1 নং কার্বনে, কয় নং কার্বনে? 1 নম্বর কার্বনে যদি নাইট্রোজেনাস ক্ষারক যুক্ত হয় তখন গঠিত যৌগটাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। তখন সেই যৌগটাকে বলা হচ্ছে কি নিউক্লিওসাইড। লেখা আছে না 1 অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং 1 অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে যে গ্লাইকোসাইড তৈরি হয় তাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। এখান থেকে কি পড়বা? মনে রাখতে হবে যে নিউক্লিওসাইড যে নাইট্রোজেনাস ক্ষারক সবসময় 1 নাম্বার পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে যুক্ত হবে। তবে যদি এটা পাইরিমিডিন হয় তাহলে তার 9 নাম্বার নাইট্রোজেনটা যুক্ত হবে, যদি এটা পিউরিন হয় তাহলে তার 1 নাম্বার নাইট্রোজেনটা এখানে যুক্ত হবে। এই অংশটুকু দেখো, যে দেখো পাইরিমিডিন নিউক্লিওসাইডে ক্ষারকের ইউটিসি এর 1 নম্বর নাইট্রোজেন পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হয়। ঠিক আছে, কিন্তু পিউরিন গ্রুপের নিউক্লিওসাইডের ক্ষারকের এ অথবা জি এর 9 নাম্বার নাইট্রোজেনটা 1 নাম্বার পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হয়। তাহলে বুঝবা পিউরিন 9 নাম্বার নাইট্রোজেন দ্বারা যুক্ত থাকে, আর পাইরিমিডিন 1 নাম্বার নাইট্রোজেন 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে। এখানে আর কিছু পড়ার দরকার নাই। এবারে এগুলা নিউক্লিওটাইড সাইডের নাম টাম
তুমি পড়তে পারো। আর নিউক্লিওসাইড কাকে বলা হচ্ছে? নিউক্লিওসাইড হচ্ছে কি রে নাইট্রোজেনাস ক্ষারক, তারপর হচ্ছে কি রে পেন্টোজ সুগার এবং কি অজৈব ফসফেট দ্বারা গঠিত যৌগগুলো হচ্ছে কি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের নামটা এগুলো পড়ার কোনো দরকার নাই, কিচ্ছু পড়ার দরকার নাই। এবার আসলে নিউক্লিক অ্যাসিডের প্রকার আমরা দুই প্রকার বলছি, একটা ডিএনএ আর একটা হচ্ছে কি রে আরএনএ। ডিএনএ কাকে বলা হচ্ছে? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে সংজ্ঞাটা একটু দেখতে পারো, আর এখানে কিছু লাইন আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ঠিক আছে? দেখো ডিএনএ বলা হচ্ছে সেই সকল যার ভিতরে আমাদের নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার, সরি কার্বন পেন্টোজ সুগার হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি থায়ামিন। এদের আবার কি থাকে না? ইউরাসিল থাকে না। এরকম চার ধরনের নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত। এখন বলছে যে দেখো যে সজীব কোষ অবস্থায় স্বপ্রজননশীল পরিবর্তকম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির বৈশিষ্ট্যের ধারক এবং বাহক যে নিউক্লিক অ্যাসিড আছে তাকে আমরা কি বলি? ডিএনএ। সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নাই। এই জায়গায় নিচে দেখো প্রকৃত কোষের ক্রোমোজোমের মূল উপাদান হলো কি? ডিএনএ। তাহলে এমসিকিউতে যদি প্রশ্ন আসে ক্রোমোজোমের মূল উপাদান কি, তখন তুমি বলবা ডিএনএ। এবার দেখো একটা মানুষের শরীরে কয়েক কোষে এর পরিমাণ হচ্ছে কত পিকোগ্রামে হিসাব করা হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষের একটা কোষে কয়টা কোষে? একটি কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে এবং আমাদের টোটাল একজন মানুষের শরীরে মোট ডিএনএ থাকে 100 গ্রাম। এমসিকিউর জন্য মনে রাখবা যে একটা কোষের মধ্যে থাকে 5 থেকে 6 পিকোগ্রাম। আমরা সবাই জানি 1 পিকোগ্রাম সমান কত রে? 10^12 গ্রাম। আর আমাদের শরীরে কোষ সংখ্যা আছে 100 ট্রিলিয়ন। এই 100 ট্রিলিয়ন কোষের ভিতরে আমাদের টোটাল কি ডিএনএ কোষ পরিমাণ হচ্ছে কত? 100 গ্রাম। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ডিএনএ এর গঠন তোমার পড়ার দরকার আছে, খুবই দরকার। এগুলো আমরা পড়বো না, আমরা ডিএনএ যদি এই অংশটুকু পড়ি, এই যে ওয়াটসন এবং ক্রিকেট মডেলটা, তাহলে তার সব পড়া হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক, ডাবল হেলিক্স, যার একটা সূত্র অপরটা সূত্রের পরিপূরক। অর্থাৎ একটা যদি 5 থেকে 3 মুখী হয়, অবশ্যই একটা হবে 3 থেকে 5 মুখী, ঠিক আছে? এরপরে দেখো এখানে 2-4টা লাইন লেখা আছে। দেখো সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা। এখন এগুলো যদি আমি তোমাকে বুঝাইতে গেলে তো জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা একটু দেখানোর ট্রাই করতেছি যে ধরো তুমি এই একটা ডিএনএ, এরকম একটা ডিএনএ যেখানে একটা সূত্র আর একটা সূত্রের কি বিপরীত। একটা যেমন 5 থেকে কি হয়? 5 থেকে 3 মুখী হয়, আর একটা হবে 3 থেকে 5 মুখী। এখন বলছে এই সূত্র দুটা নিজেদের মধ্যে যুক্ত হয় নাইট্রোজেনাস বেস দ্বারা। মনে রাখবো একদিকে টি তার দিকে এ, একদিকে জি থাকলে অবশ্যই আরেক দিকে সি, মানে এ এবং টি হচ্ছে পরস্পরের সম্পূরক এবং জি এবং সি রা পরস্পরের সম্পর্ক। এই জন্য একটা নীতি আছে, একটা ক্রোমোজোম একটা ডিএনএ এর ভিতরে যতগুলো অ্যাডিনিন থাকে ঠিক তার সমপরিমাণ থাকে থায়ামিন, আর যতগুলো গুয়ানিন থাকে ঠিক তার সমপরিমাণ থাকে কি রে? সাইটোসিন। এই জন্য এই নীতিটাকে বলে 4 গ্রাফ নীতি। 4 গ্রাফ এই নীতিটা দিছে যে কোন একটা ডিএনএ এর মধ্যে যতগুলো অ্যাডিনিন থাকবে ঠিক তার সমপরিমাণ থাকবে সাইটোসিন, আর যতগুলো গুয়ানিন থাকবে তার সমপরিমাণ থাকবে কি গুয়ানিন, সরি অ্যাডিনিন যতগুলো থাকবে ততগুলো থাকবে থায়ামিন, আর যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো থাকবে সাইটোসিন। এই নীতিটা আবিষ্কার করছে 4 গ্রাফ, এই জন্য তার নাম অনুসারে দিয়েছে এটাকে 4 গ্রাফ নীতি। তাহলে দেখো এটা তুমি পড়ছো। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 এবং 5 নং কার্বনের মধ্যে। আমরা ডাইনিউক্লিওটাইড পড়লে এগুলা বলবা দরকার নাই, ঠিক আছে? এবং দেখো ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক থাকে কি? অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। এবং একটি সূত্রে অ্যাডেনিন অপর সূত্রে থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা, এবং একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রে সাইটোসিনের সাথে কি 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকবে? যুক্ত থাকবে। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট যে দেখো একটা সূত্র যেই জায়গা থেকে যাত্রা শুরু করছে আবার যদি সেই জায়গায় যাত্রা শুরু করে, এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে কত? 34 আর্মস্ট্রং, ঠিক আছে? বা 3.4 ন্যানোমিটার। দেখো একটা প্রতিটি পেস বা একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কত রে? 34 আর্মস্ট্রং বা 3.4 ন্যানোমিটার, ঠিক আছে? এরপরে যে কথাটা বলা হচ্ছে যে এইখানে আবার এরকম নাইট্রোজেনাস ক্ষারকের সিঁড়ির ধাপ থাকে 10টা। তাহলে একটা সিঁড়ির ধাপ থেকে ধরো এখানে অ্যাডেনিন এবং থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা, এখানে গুয়ানিন এবং সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। এইটা থেকে এটা দূরত্ব হচ্ছে কত? এটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 3.4 আর্মস্ট্রং বা 0.34 ন্যানোমিটার লেখা আছে। প্রতিটি পেজে নাইট্রোজেনাস বেস জোড়ের সংখ্যা 10টি এবং সমদূরত্বে অবস্থান করে, ফলে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হচ্ছে কত? 3.4 আর্মস্ট্রং বা 0.34 ন্যানোমিটার। এবং এটার ব্যাস কত রে?
20 আর্মস্ট্রং বা 2 ন্যানোমিটার। ঠিক আছে, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা। এবং এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে প্রতিটা প্যাচে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা? 25টি। ওকে, তারপরে তুমি ডিএনএ এর কাজটা একটু রিডিং দিয়ে দিতে পারো, আমার মনে হয় না অতটা ইম্পর্টেন্ট। ডিএনএ এর তাৎপর্য এগুলো পড়ে দিতে পারো। কোষ বিভাজনের সময় ডিএনএ একটা নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, ডিএনএ এর জন্য নির্দিষ্ট প্রকার প্রোটিন সংশ্লেষণ করে, জৈবিক কাঠামো বহন করে, এটা না পড়লেও চলবে। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে কি আরএনএ। আরএনএ হচ্ছে কি, এখানে একটা লাইন মনে রাখবা, ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকুল বলা হয়। আরএনএ, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো সেমই কথা, জাস্ট খালি কি যাদের ক্ষেত্রে গাঠনিক উপাদান হিসেবে রাইবোজ সুগার থাকে এবং অন্যতম বেস অর্থাৎ এখানে ইউরাসিল থাকে, যে থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। এই ধরনের নিউক্লিক অ্যাসিড কি বলতেছি আমরা? আরএনএ। এবং বলছে এর অবস্থান এবং বিস্তৃতি যদি দেখি, এটা বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ থাকাচ্ছে কোথায় রে? 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, আর 10 ভাগ থাকে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। এছাড়াও ব্যাকটেরিয়ার কোষে এবং কিছু কিছু ভাইরাসও কি পাওয়া যায়? আরএনএ পাওয়া যায়। আরএনএ এর গঠন আমরা পড়ে ফেলছি আগেই। আরএনএ এর গঠনে আমরা কি কি পাচ্ছি? 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে রাইবোজ সুগার, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, এবং সাইটোসিনের পরিবর্তে আছে ইউরাসিল, আর ফসফরিক অ্যাসিড তো থাকবেই। আমাদের মেইন ইম্পর্টেন্ট আরএনএ এর প্রকারভেদ মনে রাখতে হবে। আরএনএ কয় প্রকার? 5 প্রকার। কি কি পড়বা? ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ থেকে কি কি করবা? যে সকল আরএনএ সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, যে অ্যামাইনো অ্যাসিড কে অণুতে স্থানান্তর করে তাকে আরএনএ বলা হয়, ট্রান্সফার আরএনএ বলে, এবং মুখস্থ দরকার নাই। এটা মনে রাখবা, প্রত্যেকটা কোষে প্রায় 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে, এবং নিউক্লিয়াসের ভিতরে টিআরএনএ সৃষ্টি হয়, এবং প্রত্যেকটা টিআরএনএ মোটামুটি 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। এমসিকিউর জন্য মনে রাখতে পারো। আর এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রাকার আরএনএ। মনে রাখবা 5 প্রকার আরএনএ এর মধ্যে টিআরএনএ হচ্ছে কি সবথেকে ছোট। 5 প্রকার আরএনএ এর মধ্যে কি থাকে? টিআরএনএ সবথেকে ছোট। এর কি থাকে? 5টা বাহু এবং 4টা ফাঁস। যেমন ধরো এটাতে অ্যামাইনো অ্যাসিড বাহু, টি বাহু, তারপর অতিরিক্ত বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু, আর কি অতিরিক্ত বাহু। ঠিক আছে, আর ফাঁসের মধ্যে ডি ফাঁস, টি ফাঁস, অ্যান্টিকোডন ফাঁস, আর এটা হচ্ছে কি অতিরিক্ত। এটাকে বাহু না বলে এটাকে আমরা কি বলি? ফাঁস বলি। ঠিক আছে, মনে রাখবা এই অ্যান্টিকোডন ফাঁসটা আছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে মনে রাখবা টিআরএনএ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? অ্যান্টিকোডন ফাঁস। এরপরে তুমি যা ইচ্ছা পড়তে পারো, দরকার নাই, কাজটা পড়ে নিবা। টিআরএনএ এর কাজ হচ্ছে কি? প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড কে এমআরএনএ তে স্থানান্তর করা। এবার দেখো বার্তাবহ মেসেঞ্জার আরএনএ, জাস্ট খালি মুখস্থ করবা কোনটা। মেসেঞ্জার আরএনএ এর কাজ কি? নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে। এবার চলে যাই আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। মনে রাখবা এখান থেকে এমসিকিউর জন্য প্রশ্ন রাখতে হবে যে আরএনএ কি? যে সকল আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান, অর্থাৎ আমরা সবাই পড়ছি রাইবোজোম তৈরি হয় কি দ্বারা? আরএনএ এবং হচ্ছে কি প্রোটিন দ্বারা। যেখানে আরএনএ এবং প্রোটিন অনুপাত ছিল 1:1। এই আরএনএ তে যেই রাইবোজোমকে তৈরি করতে যেই আরএনএ প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে কি? রাইবোজোমাল আরএনএ। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে, এটা সবথেকে বেশি পরিমাণ থাকে কত? 80 থেকে 90%। মানে 5 প্রকার আরএনএ এর মধ্যে এর পরিমাণ সবথেকে বেশি কত? 80 থেকে 90 ভাগ। এবং এই জায়গাটা দেখো লেখা আছে সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরএনএ। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরএনএ, তখন তুমি বলবা কোনটা? রাইবোজোমাল আরএনএ। কাজ কি? আগেই বলছি রাইবোজোম তৈরিতে এরা ব্যবহৃত হয়। ঠিক আছে, এবারে যাচ্ছে আমরা কোথায়? বংশগতীয় আরএনএ। মনে রাখবা কিছু কিছু ভাইরাস আছে যাদের ডিএনএ থাকে না, আর যদি ডিএনএ না থাকে তাহলে তাদের বংশগতিতে কে সাহায্য করে? আরএনএ। তাহলে যেই আরএনএটা বংশগতিতে সাহায্য করে তাকেই বলা হচ্ছে কি? আমাদের জেনেটিক আরএনএ। কাজ কি? তাদের বংশগতিতে ভূমিকা পালন করে। মাইনর আরএনএটা ইম্পর্টেন্ট। মাইনর আরএনএ বলছে যে এখানে কতগুলো ক্ষুদ্র আরএনএ থাকে যারা বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করে। এই লাইনটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কথা। বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান এবং এনজাইম হিসেবে কাজ করে কোনটা? মাইনর আরএনএ। এবারে তোমরা ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়ে ফেলবা, অবশ্যই পড়ে ফেলবা। এবার ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন কাকে বলে বলো তো? আমরা আগেই বলছি রেপ্লিকেশন শব্দটা হচ্ছে কি? অনুলিপন। যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি? অনুলিপন। এখন ডিএনএ অনুলিপনের জন্য 3টা মতবাদ কি বলা হয়? প্রকল্প প্রস্তাব করা হয়।
সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর কিরা বিচ্ছুরণশীল। এইটাই মেডিকেলে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ডিএনএ রেপ্লিকেশনের অনুকল্প হয় অথবা নয়। তখন তোমাকে বলতে হবে কি রে সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর একটা হচ্ছে কি রে বিচ্ছুরণশীল। মানে এগুলো নিয়ে তোমার তো বিস্তারিত জানা লাগবে না যে কোনটা সংরক্ষণশীল আর কোনটা অর্ধ সংরক্ষণশীল আর কোনটা বিচ্ছুরণশীল। তারপর আমি একটু বলে দেই। ধরো এটা একটা মাতৃ ডিএনএ, সংরক্ষণশীল ইয়াতে যে দুইটা ডিএনএ তৈরি হয়েছে, একটা পুরাটাই হুবহু মাতৃ ডিএনএ সমান, আর একটা হবে কি রে নতুন ডিএনএ। তার মানে তার দুইটা সূত্র মায়ের সমান আর হচ্ছে দুইটা সূত্র কি ভিন্ন নতুন, এটাকে বলে সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল কি বলতেছি, ধরো এরকম করে একটা মাতৃ ডিএনএ ছিল যার মধ্যে একটা সূত্র পুরাতন, তো একটা সূত্র হচ্ছে কি রে, একটা সূত্র হচ্ছে নতুন, একটা সূত্র নতুন, তাহলে এটাকে বলা থেকে অর্ধ সংরক্ষণশীল। আর বিচ্ছুরণশীল কাকে বলতেছি, যদি ধরো এরকম ধরো একটা মাতৃ ডিএনএ আছে, এখানে কিছু অংশ মাতৃ কিছু অংশ নতুন, কিছু অংশ মাতৃ কিছু অংশ নতুন, তাহলে এটাকে দেখো আমি একটু জাস্ট দেখাই দিই। এরকম হইতে পারে যে কিছু অংশ পুরাতন কিছু অংশ নতুন, কিছু অংশ পুরাতন কিছু অংশ নতুন, এরকম যখন বিচ্ছুরণশীল অবস্থায় থাকে তখন এটাকে বলা কি বিচ্ছুরণশীল অবস্থা। তাহলে অনুকল্প কয়টা, তিনটা, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, ভিতরে পড়তে পারো না পড়লে নাই, জাস্ট বুঝবা যে সংরক্ষণশীলে যে নতুন ডিএনএটা তৈরি একটা ডিএনএ হুবহু মায়ের মতো একটা নতুন। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে একটা সূত্র পুরান থাকে আর একটা সূত্র গিরে নতুন, আর বিচ্ছুরণশীল কিছু নতুন কিছু পুরান। তাই পরবর্তীতে দেখা গেল যে আমাদের প্রমাণিত হয় ডিএনএ রেপ্লিকেশন হয় কোন প্রক্রিয়ায়, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায়। এবং স্ট্যান্ড অর্ধ সংরক্ষণ শব্দটি প্রথম প্রয়োগ করে এবং মেসিয়ালসন বা স্টাইল প্রথম ইকোলাই কোষে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন, এবং সুয়েকার নামক একজন বিজ্ঞানী যে মানব হেলা কোষে এবং সাইমন এত সালে ক্লামাইডোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয় যে সেটা প্রমাণ করছে। এমসিকিউর জন্য মনে রাখবা ডিএনএ রেপ্লিকেশনের যে কোন প্রক্রিয়া হয়, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এখন বলছে যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলার কারণ কি, এগুলো তোমরা পড়বা। এখন এই ডিএনএ রেপ্লিকেশনের জায়গাটা একটু পড়ে নাও, কাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আমরা আগেই পড়ছি যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে তার অনুরূপ দুটি ডিএনএ সৃষ্টি তাকে রেপ্লিকেশন বলা হয়। এবং রেপ্লিকেশন কোন সময় হয়, কোষ চক্রের এস উপপর্যায়ে। আমরা সবাই জানি কোষ চক্রের কয়টা ধাপ, দুইটা, একটা এম ফেজ আর একটা ইন্টারফেজ। এম ফেজ আর এটা হচ্ছে কি ইন্টারফেজ। ইন্টারফেজ আবার কয়টা উপ অংশে বিভক্ত, তিনটা, G1 S এবং কি রে G2। আর এই G1 ধাপে এই ডিএনএ রেপ্লিকেশন, সরি S ধাপে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। কোথায় রেপ্লিকেশন হচ্ছে, এস ধাপে, ওই জন্য বলছে দেখো। আর কোন প্রক্রিয়ায় হয়, সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এখানে একটু লাইন মনে রাখতে পারো, এগুলো খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি আদিকোষে জীবের ডিএনএ বৃত্তাকার, এতে কোনো প্রান্ত থাকে না, যে কোনো জায়গায় রেপ্লিকেশন শুরু হয়, কিন্তু প্রকৃত কোষে একসাথে অনেক জায়গায় শুরু হয়। দেখো লেখা আছে ড্রোসোফিলা উদ্ভিদে প্রায় 50,000 জায়গায়, লেখা আছে না যে প্রকৃত কোষের লম্বা সূত্রাকার ডিএনএ যে কোনো এক প্রান্তে রেপ্লিকেশন শুরু হয় না, রেপ্লিকেশন শুরু হয় সূত্রের মাঝে একই সাথে বহু জায়গায়। কারণ ড্রোসোফিলা উদ্ভিদে একসাথে কয় জায়গায় রেপ্লিকেশন হইতে পারে, 500 জায়গায়, ঠিক আছে, সরি 50,000 জায়গায়। এটা একটু পড়ে নিবা, শেষ, আর এগুলা দরকার নাই। এবার দেখো ডিএনএ রেপ্লিকেশনের প্রক্রিয়া। তোমার ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া পড়ার দরকার আমি মনে করি না, তোমাদের মেইন পড়তে হবে যেটা, সেটা হচ্ছে কি এই যে ডিএনএ রেপ্লিকেশনের রেপ্লিসোম কমপ্লেক্স নামে অংশটুকু আর এই প্রুফ রিডিং অংশটুকু, ঠিক আছে। প্রুফ রিডিং অংশটুকু একটু পড়ে নাও। ধরো যে আমরা সবাই জানি যে একটা ডিএনএ থেকে যখন দুইটা ডিএনএ তৈরি হয়, এদিকে একটা ডিএনএ তৈরি হচ্ছে, মানে এদিকে যে নতুন নিউক্লিওটাইড গুলো তৈরি হয়, সেখানে এ এর জায়গায় কাকে আসবে, টি, জি এর জায়গায় সি, সি এর জায়গায় জি, টি এর জায়গায় এ। ধরো এর জায়গায় না আসে, এখানে জি আসলো। এরকম যদি ভুল হয় সেটা বলা হয় মিসম্যাচ। এটা বলা হয় কি, লেখা আছে ডিএনএ রেপ্লিকেশনের সময় মানুষের প্রতি 1000 জিনের মধ্যে একটি কি হতে পারে, ভুল হতে পারে। এটাকে বলা হয় কি মিসম্যাচ। আর এই মিসম্যাচের কারণে মানুষের কতগুলো রোগ হয়, ঠিক আছে। দেখো এরকম লেখা আছে পরিবেশের বিভিন্ন উপাদানের কারণে যে ইউভি রশ্মি বা বিষাক্ত মৌল বা কার্সিনোজেনিক পদার্থ ইত্যাদির অভাবে ডিএনএ এর মধ্যে ক্ষত হতে পারে। এই মেরামতের ব্যবস্থা আছে। মিসম্যাচের কারণে মানুষের এক ধরনের কোলন ক্যান্সার হয়ে থাকে। এছাড়া জেরোডার্মা পিগমেন্টোসাম নামক এক প্রকার চর্মরোগ, এবং মেরামতের ব্যবস্থা না থাকলে তার কি স্কিন ক্যান্সারও হইতে পারে। রোগগুলো মনে রাখবা,
যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য হচ্ছে যদি হচ্ছে মিসম্যাচ হয় তাহলে কি কি হতে পারে? মিসম্যাচ কোলন ক্যান্সার বা জেরোডার্মা পিগমেন্টোসাম নামক চর্মরোগ এবং স্কিন ক্যান্সার হইতে পারে। এখন ধরো যদি কোনো সময় এখানে মিসম্যাচ হয় তাহলে এটাকে কারেকশন করার ব্যবস্থা নাই? অবশ্যই আছে। মনে রাখবা এই মিসম্যাচ হইলে সেই ব্যবস্থাটা হচ্ছে টি এর জায়গায় একে নিয়ে আসার কাজটা করে কে ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। ঠিক আছে, তাহলে মেরামতের কাজটা করে কে ডিএনএ পলিমারেজ 1 ডিএনএ পলিমারেজ 2। এখন আমাদের এই জায়গা সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে কি রেপ্লিকেশন কমপ্লেক্স কি। রেপ্লিকেশন কমপ্লেক্স কি মনে রাখতে হবে যে রেপ্লিকেশনের জন্য যতগুলো প্রয়োজনীয় এনজাইম আছে তারা মিলিতভাবে যে জায়গায় স্থান করে তাকে বলে রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স। কি কি থাকে? ট্রোপোআইসোমারেজ। আমরা জানি ট্রোপোআইসোমারেজ কি করে? এই নতুন করে পেজ লাগতে বাধা দেয়। ডিএনএ পলিমারেজ ডিএনএ হেলিকেজ কি করে? ডাবল হেলিক্সের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে সাহায্য করে। ডিএনএ পলিমারেজ 3 সূত্র বর্ধিতকরণ করে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন নতুন করে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দেয় না। লাইগেজ এনজাইম কি করে? ওকাযোগী খণ্ডগুলোকে যুক্ত করে। প্রাইমেজ এনজাইমের কাজ কি? প্রাইমার সৃষ্টি করা। আর ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে কি প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করা এবং মিসম্যাচ হলে ওটাকে কারেকশন করা। এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, রেপ্লিকেশন কমপ্লেক্সের প্রধান এনজাইম কোনটা? প্রধান এনজাইম মাথায় রাখতে হবে এখানকার প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এর প্রধান এনজাইম হচ্ছে কি রে? ডিএনএ পলিমারেজ 3। ওকে, এবার দেখো আমরা আলোচনা আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। এখান থেকে তেমন কিছু পড়ার নাই, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট বাট বোর্ড এই তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট খালি কিছু জিনিস বলতে হয়। ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশন হচ্ছে যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে কি করা হয়? এমআরএনএ তৈরি করা হয়। যে প্রক্রিয়া ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। কারণ তোমাদের যেটা পড়তে হবে ট্রান্সক্রিপশনের ধাপ। ট্রান্সক্রিপশনের ধাপ হচ্ছে 3টা। ট্রান্সক্রিপশনের ধাপ হচ্ছে কয়টা? 3টা। ট্রান্সক্রিপশনের ধাপ কয়টা? 3টা। দেখো সূচনা ধাপ, বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণ। এখন সূচনা কিভাবে হচ্ছে, বর্ধিতকরণ কিভাবে হচ্ছে এবং সমাপ্তিকরণ কিভাবে হচ্ছে সেটা যদি তুমি একটু ছবির মাধ্যমে দেখো তাহলে একটু দেখো, আমি তোমাদের আলোচনা করে দিই জাস্ট, যদিও এটা দরকার নাই। মনে করো যে আমাদের এখানে আমাদের ট্রান্সক্রিপশনের জন্য আমি তোমাদের দেখাচ্ছি এটা একটা ডিএনএ এর খণ্ড। হ্যাঁ, ডিএনএ এর খণ্ড। প্রথমে আমাদের কতগুলো এনজাইম ডিএনএ এর মধ্যে একটা বিশেষ জিনিস খুঁজবে, সেটা দেখি টাটা বক্স। কি টাটা বক্স? টি এ টি এ টি এ, এরকম অনেকগুলা টি থাইমিনের পরে অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন থাইমিন টাটা বক্স বলা হয়। অনেকগুলো অ্যাডেনিন থাইমিনের বেস সিকোয়েন্স থাকবে। বেস সিকোয়েন্স যেখানে থাকবে সেখান থেকে মনে রাখবা এটাকে বলে প্রোমোটার। প্রোমোটার, ঠিক আছে? প্রোমোটার এই যেখানে টাটা বক্স থাকবে সেই জায়গায় তারা প্রমোট করবে যে কোন ওইখান থেকে মূলত কি করতে হয়? ট্রান্সক্রিপশন করতে হবে। এবং এখান থেকে ট্রান্সক্রিপশন হলে প্রথমে এই ট্রান্সক্রিপশনে আসে বসবে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ 3। মনে রাখবো আরএনএ পলিমারেজের 3 প্রকার আছে, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। যখন এখানে আসবে তখন কমপক্ষে 20টা নিউক্লিওটাইড ভেঙে যাবে। এরকম নিউক্লিওটাইড কয়টা ভাঙবে? 20টা নিউক্লিওটাইড ভেঙে দ্বিসূত্রক ডিএনএটা কি হবে? একসূত্র। ধরো এরকম করে আছে, এখানে আমাদের প্রোমোটার টাটা, এখানে টি এ টি এ টি এ এগুলো আছে। এরপরে এই অংশটুকু হবে আলাদা হয়ে গেল। কয়টা? 20টা নিউক্লিওটাইড ভেঙে যাবে। 20টা নিউক্লিওটাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন ভেঙে গেলে এরপরে আমাদের কি হলো? আমাদের ট্রান্সক্রিপশনের সূচনা হয়ে গেল। এবার আমরা আসলে সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণের ক্ষেত্রে ওই যে বেস পেয়ারিং নীতি অনুসারে কি করবে? তারা টি এর জায়গায় এ কে, টি এর জায়গায় এ, জি এর জায়গায় সি, সি এর জায়গায় জি আর এর জায়গায় টি কে না এনে তারা কাকে নিয়ে আসবে? ইউরাসিলকে নিয়ে আসবে। এবং সূত্রটা সবসময় কোন দিক থেকে কোন দিকে হবে? নতুন সূত্রের 5 থেকে 3 প্রান্ত মুখী। এরপরে বলছে এটা হচ্ছে সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ কাজটাও করে কে? আমাদের আরএনএ পলিমারেজ 3। আরএনএ পলিমারেজ 3 ট্রান্সক্রিপশনের প্রধান মানে সূত্র বর্ধিতকরণ কাজটা করে কি? আরএনএ পলিমারেজ 3। এখন বলছো এখানে ট্রান্সক্রিপশন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ডিএনএ এর মধ্যে একটা বিশেষ অঞ্চলে যেখানে ইউরাসিলের এরকম অনেকগুলা কি থাকবে? একটা সারি না পাওয়া যায়। এবং ইউরাসিলের সারি পাইলে বুঝতে হবে এখানে টার্মিনেশন কোড চলে আসছে, অর্থাৎ আমাদের ট্রান্সক্রিপশন বন্ধ হওয়ার সিগন্যাল চলে আসছে। তাহলে এখানে গেলে আমাদের ট্রান্সক্রিপশন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন এখানে দেখো আমরা এই যে লেখা আছে ট্রান্সক্রিপশনের সূচনা। ট্রান্সক্রিপশনের সূচনা হচ্ছে প্রধানত এনজাইম আরএনএ পলিমারেজ এবং ডিএনএ অণুর একটি স্ট্যান্ড জিন এই প্রথম অংশ অবস্থায় প্রোমোটারে
আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়। আর প্রমোটার জিনিসটা কি লেখা আছে, প্রকৃত কোষে প্রমোটারের মূল বস্তু হলো টাটা বক্স, অর্থাৎ যে ডিএনএ যে স্থানে অনেকগুলা টি এ সাজানো থাকবে সেখানেই মূলত আমাদের ট্রান্সক্রিপশন শুরু হয়। ঠিক আছে, এবারে দেখো স্ট্যান্ড বর্ধিতকরণ বলতে আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারিং নীতি অনুযায়ী ডিএনএ এর কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডগুলোকে একটার পর একটা কি করতে থাকে, যুক্ত থাকে এবং 5 থেকে 3 মুখী হয়ে সামনের দিকে অগ্রসর হয়। এগুলো তুমি পড়ে নিবা। এরপরে দেখো লেখা আছে এখানে একটা এমসিকিউ জন্য পড়ে রাখতে পারো, প্রমোটারের জায়গা থাকলে আরএনএ পলিমারেজ ট্রান্সক্রাইব করে সামনের দিকে অগ্রসর হয়, আর পেছনে আরেকটি আরএনএ পলিমারেজ বেশি একই অংশে পুনরায় ট্রান্সক্রাইব করে আরেকটি এমআরএনএ তৈরি করা শুরু করে। এভাবে এমআরএনএ সৃষ্টি হতে থাকে এবং কোন কোন জীবের বিশেষ প্রোটিনের অধিক প্রয়োজন হলে একটি জিন থেকে হাজার হাজার মিলিয়ন কপি এমআরএনএ তৈরি করা যায়। ঠিক আছে, এখানে লেখা আছে মানবদেহে একটি আরবিসিতে প্রায় 375 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে, আর একটি এমআরএনএ থেকে তা উৎপন্ন করা সম্ভব নয়। এগুলো এমসিকিউ জন্য মনে রাখতে পারো, মানবদেহে একটা আরবিসিতে কত মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে, জাস্ট মনে রাখবা 375 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। আর সমাপ্তিকরণ বলে দিছি যে টার্মিনেশনের একদম শেষে আছে একসাথে অ্যাডিনিন, আমি ভুল বলছি, ইউরাসিল না অ্যাডিনিন, অ্যাডিনিন যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এখানে আমাদের ট্রান্সক্রিপশন বন্ধ করে দেয়। ঠিক আছে, এবারে যাচ্ছি আমরা পরের টপিক। এখানে বলছে যে যখন আমরা এমআরএনএ পাইলাম সেটাকে বলা হয় প্রি এমআরএনএ, এবং প্রি এমআরএনএ কিছু অংশ থাকে যারা হচ্ছে এই যে দেখো লেখা আছে একটা হচ্ছে ইন্ট্রনস আর একটা হচ্ছে কি এক্সনস। মনে রাখবা এক্সনস যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, কি প্রোটিন তৈরিতে অংশ নেয়, ঠিক আছে, অংশ নেয়, তারা হচ্ছে কি ইন্ট্রন আর এক্সনস। আর যারা প্রোটিন তৈরিতে অংশ নেয় না তাদেরকেই বলতেছি আমরা ইন্ট্রনস। এখন যারা আমাদের কাজের কোনো না প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করতেছেন তাদেরকে রেখে লাভ আছে, রেখে লাভ নাই, তখন আমরা এটাকে কেটে এখান থেকে বাদ দিই, তখন আমরা এই প্রি এমআরএনএ থেকে কি করি, চূড়ান্ত এমআরএনএ তৈরি করি। এটা জন্য 3টা পরিমার্জন লাগে, পরিমার্জন 1, পরিমার্জন 2, পরিমার্জন 3। পরিমার্জন 1 এ কি করা হয় দেখো, পরিমার্জন 1 এ প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি এই 5 প্রান্তে আমরা 7টা গুয়ানিন অ্যাড করি, 7টা কি করি গুয়ানিন। এটাকে বলা হয় কি 5 এ যদি আমরা 2p পাইলাম এটাকে বলে ক্যাপিং বলা হয়, এটাকে বলা হয় কি ক্যাপিং। এবং এই যে আমাদের পরিমার্জন 2 এটা হলো পরিমার্জন 1, পরিমার্জন এটাকে 2 বলছে, এটা পরিমার্জন 2। পরিমার্জন 1 এ কি করছে 3 প্রান্তে আমরা প্রায় এরকম 50 থেকে 150টা অ্যাডিনিন সংযুক্ত করি, 50 থেকে কয়টা 150টা অ্যাডিনিন সংযোগ করি। এটা হচ্ছে পরিমার্জন 1, পরিমার্জন 1। ঠিক আছে, এখন বলছে আমরা একটু আগেই বলছি ইন্ট্রনস যারা কিনা আমাদের প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে না, আর একজন যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে, তখন এই ইন্ট্রনস গুলাকে আমরা কি করি কেটে বাদ দেওয়া হয়, তাহলে রাখলাম শুধুমাত্র কি এক্সনস। এরপরে আমরা এই স্প্লাইসিং এনজাইম দিয়ে এই এক্সনস গুলাকে আমরা কি করে দিলাম, সংযুক্ত করে প্রোটিন কোডিং সিকোয়েন্সটা পাওয়া যাচ্ছে, প্রোটিন কোডিং সিকোয়েন্সটা পাওয়া যাচ্ছে, কোডিং সিকোয়েন্সটা পাই গেলাম। আর এটাই হলো আমাদের কি সেই চূড়ান্ত আরএনএ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। কারণ স্প্লাইসিং করতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে স্প্লায়োসোম, স্প্লায়োসোম করে নিও। এবার দেখো পরিমার্জন 3 তে এই জিনিসটা বাবা যে দেখো স্প্লাইসিং করা হয় কোথায়, স্প্লায়োসোমে। প্রি এমআরএনএ এবং কতগুলো স্মল রাইবোনিউক্লিওপ্রোটিন মিলিত হয়ে যে কমপ্লেক্স গঠন করে তাকেই বলা হয় স্প্লায়োসোম। আর স্প্লাইসিং মানে কি কেটে ইন্ট্রনস গুলোকে বাদ দিয়ে এক্সনস গুলোকে কি করে দেয়, সংযুক্ত করে দেয়, শেষ। এরপর আর কিছু পড়া লাগতো না, এটা একটু পড়তে পারো যে আমাদের আদিকোষী জীবের ট্রান্সক্রিপশনের সাথে প্রকৃত কোষী জীবের ট্রান্সক্রিপশনের পার্থক্য কি। স্থান মনে রাখবা, আদিকোষের ট্রান্সক্রিপশন যে কোনো জায়গায় হয় সমগ্র কোষে, আর প্রকৃত কোষের ঘটে কোথায়, নিউক্লিয়াসে। এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে ট্রান্সক্রিপশন কোথায় সম্পন্ন হয়, তখন তোমাকে বলতে হবে নিউক্লিয়াসে। আর আদিকোষী জীবের কোথায়, সমগ্র কোষে। দেখো এখানে এক প্রকার এনজাইম আছে, একটা আছে আরএনএ পলিমারেজ 3, কিন্তু প্রকৃত কোষে 3 প্রকারের এনজাইম আছে, আরএনএ পলিমারেজ 1, 2 এবং 3। ঠিক আছে, বর্ধিতকরণ আদিকোষী জীবের আমাদের এই যে নিউক্লিওটাইড গুলো সংযুক্ত করতেছি সেটা অনেক বেশি দ্রুত হয়, প্রায় প্রতি সেকেন্ডে 15 থেকে 20টি নিউক্লিওটাইড সংযুক্ত হয়। আর এটা ধীর গতি, কারণ প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 5 থেকে 8টি নিউক্লিওটাইড সংযুক্ত করা হয়। প্রোমোটার সরল প্রকৃতির আর এখানে জটিল প্রকৃতির। ঠিক আছে, সমাপ্তিকরণ বলছে বিশেষ প্রোটিন এমআরএনএ সংযুক্ত হয়ে অথবা এমআরএনএ নিজেই লুপ সৃষ্টি করে কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। কিন্তু এখানে আমাদের পলি ইউরাসিল অংশ থাকে, অর্থাৎ অনেকগুলা ইউরাসিল, আরএনএ তে থাকে ইউরাসিল, আর হচ্ছে ডিএনএ তে থাকবে কি রে অ্যাডেনিন, অনেকগুলা অ্যাডেনিন এভাবে থাকবে, ভালো করে বুঝতো। এবার দেখো ইন্ট্রন এবং এক্সনস,
আদি কোষের ক্ষেত্রে কোনো ইন্ট্রনস থাকে না, আর প্রকৃত কোষে ইন্ট্রন এবং এক্সন দুইটাই থাকে। আর প্রি এমআরএনএ থেকে উৎপন্ন দ্রব্য তো আমরা পড়ে নিচ্ছি, যেহেতু এখানে কোনো ইন্ট্রনস থাকে না, কারণ এটাই পুরোটাই হচ্ছে কি চূড়ান্ত, মানে সৃষ্টির পরপরই এটা চূড়ান্ত এমআরএনএ হয়। কিন্তু আমরা যদি দেখি আদি প্রকৃত কোষে, তাহলে প্রি এমআরএনএ থেকে আমরা ক্যাপিং, টেইলিং এবং স্প্লাইসিং এর মাধ্যমে চূড়ান্ত এমআরএনএ তৈরি করি। ঠিক আছে, শেষ। আমরা এখন পড়ব রিভার্স ট্রান্সক্রিপশন। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট রিভার্স ট্রান্সক্রিপশন। এখান থেকে জাস্ট দুইটা লাইন পড়বা। রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে? দেখো, তুমি নিজেই জানো যে আমরা যে প্রক্রিয়া বললাম ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়া, কার আরএনএ তৈরি করার প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স মানে কি? রিভার্স মানে উল্টা। যদি আমি কখনো আরএনএ থেকে ডিএনএ তৈরি করি, তখন সেটাকেই বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, লেখা আছে যে যেসব ভাইরাসের বংশগত বস্তু হিসেবে এক স্ট্র্যান্ড আরএনএ থাকে, তাদের জিনোম ভিন্ন পথ অবলম্বন করে রেপ্লিকেটেড হয় এবং ভাইরাল আরএনএ জিনোম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে করতে পারে। আর যে সকল ভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে তাদেরকে বলে রিট্রোভাইরাস। আর এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে কাজে লাগিয়ে তারা কি করে? আরএনএ থেকে কি করে? ডিএনএ তৈরি করে। এখন এত কিছু বুঝার দরকার নাই, কি কি জাস্ট খালি মনে রাখবা রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় ঘটে। মনে রাখবা এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। আর এটা লিখতে পারো করোনা ভাইরাস। তাহলে দেখো দুইটা জিনিস কি হলো, একটা হচ্ছে আমাদের এইচআইভি ভাইরাস এবং কি করোনা ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। কেমনে হইলো এগুলো আমার বুঝার এখন দরকার নাই। ঠিক আছে, এবার দেখো এখানে একটু লাইনটা পড়ে নিতে পারো যে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সম্পন্ন হয়। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটি জিনে 1000টা নিউক্লিওটাইড যুক্ত করতে আমাদের সময় লাগে মাত্র কত সেকেন্ড? 1 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? 1 সেকেন্ড সময় লাগে। আর কিছু বলার দরকার নাই। এবার চলে যাচ্ছে আমরা ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি? যে প্রক্রিয়ায় আমরা এমআরএনএ থেকে কি তৈরি করব? প্রোটিন তৈরি করব, তাকেই বলা হচ্ছে ট্রান্সলেশন। এখান থেকে কি বলবো? জাস্ট 3টা ধাপ। ট্রান্সলেশনের সূচনা কোনটা? আমাদের সূচনা, তারপরে হচ্ছে সূত্রবর্ধিতকরণ, আর এটা হচ্ছে কি সমাপ্তিকরণ, তাই না? ট্রান্সক্রিপশনের সমাপ্তি। সূচনা হয় কিভাবে মনে রাখবা, এখানে একটা জিনিস মনে রাখবা, সূচনা হয় যখন আমরা পড়ছিলাম যে আরএনএ তে কয়টা অংশ থাকে, সরি এখানে যদি বলি যে ট্রান্সলেশন কোথায় ঘটে, মনে রাখবা ট্রান্সলেশন ঘটে হচ্ছে রাইবোজোমের ভিতরে। ট্রান্সলেশন ঘটে কোথায়? রাইবোজোম। এটা যদি আমরা একটা রাইবোজোম বড় ইউনিট, এটা হচ্ছে আমাদের কি ছোট ইউনিট। এখানে আমাদের 3টা সাইড থাকে, এ সাইড, পি সাইড, আর এটা হচ্ছে কি ই সাইড। মনে রাখবা যখন এ সাইডে আমাদের এই কোডটা আসে AUG, এই কোডটা আসে তখনই শুধুমাত্র ট্রান্সলেশনের শুরু হয়। এই জন্য এটাকে বলা হয় স্টার্ট কোডন। স্টার্ট কোডন, এটাকে কি বলা হয়? স্টার্ট কোডন। স্টার্ট কোডন, ঠিক আছে, এটাকে কি বলতেছি আমরা? স্টার্ট কোডন। ওকে, এখন ধরো এরপরে এটা নির্দেশ দেয় কাকে? টিআরএনএ কে কি নিয়ে আসতে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতে। কোন অ্যামাইনো অ্যাসিড? মিথিওনিন। মিথিওনিন। তাহলে মনে রাখবা স্টার্ট কোডন কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? মনে রাখবে মিথিওনিন। এরপরে একটার পর একটা চলতে থাকবে এবং সর্বশেষ সমাপ্তিকরণ আমরা কি বলবো? সমাপ্তিকরণ বলবো যখন এ সাইডে 3টা কোড UAA, UAG অথবা UGA, এই 3টা কোডের মধ্যে যে কোনো একটা কোড আসে ট্রান্সলেশন কি হয়ে যাবে? বন্ধ। এই জন্য এদেরকে বলা হয় কি রে? স্টপ কোডন। ঠিক আছে, এমসিকিউতে এটাই দরকার, স্টার্ট কোডন কোনটা আর স্টপ কোডন কোনটা, আর কিছু দরকার নাই। এবার চলে যাও এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, যে আমাদের যে ট্রান্সক্রিপশন হয়েছে এখানে বিঘ্ন ঘটায় কতগুলো অ্যান্টিবায়োটিক আছে। ঠিক আছে, ট্রান্সক্রিপশনে বাধা দেয়। এই যে দেখো আছে কি ক্লোরোমাইসিন, এগুলো একটু লিখতে পারো 100% প্রশ্ন। ঠিক আছে, ক্লোরোমাইসিন কি করে? পেপটাইড বন্ধনের সৃষ্টিতে বাধা দেয়। ইরিথ্রোমাইসিন কি করে? রাইবোজোমে এমআরএনএ চলনে বাধা দেয়। নিউরোমাইসিন কি করে? এমআরএনএ এবং টিআরএনএর মধ্যে অন্তঃক্রিয়াতে বাধা দেয়। স্ট্রেপ্টোমাইসিন কি করে? ট্রান্সলেশনের সূচনা লগ্নে বাধা দেয়। এবং টেট্রাসাইক্লিন কি করে? রাইবোজোমের আরএনএ সংযুক্তিতে বাধা দেয়। এগুলো একটু পড়ে নিবা এমসিকিউ এর জন্য। এবার আমরা যে টপিকটা দেবো সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কোষীয় প্রত্যয় বলার দরকার নাই, মোস্ট টপিক হচ্ছে জিন। ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিন। জিন কি? আমরা জানি যে আমরা সবাই একটা কথা বলে থাকি যে হচ্ছে বাবা মার যত বৈশিষ্ট্য সন্তানের মধ্যে আসে, ঠিক আছে, এই যে বাবার মতো সন্তানটার বাবার মতো হইলো বা সন্তানটা তার মায়ের মতো হইলো। কেন হইলো? অবশ্যই এই যে বলছে বংশগতিতে
সাহায্য করে। বংশগতি কি? যে প্রক্রিয়ায় কোনো একটা পূর্ব প্রজন্ম থেকে তার বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে তাকে বলতে আমরা বংশগতি। এখন এই যে পিতা মাতা থেকে বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী সন্তানের মধ্যে নিয়ে আসতেছে কি এমনি 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 আসে না, যারা নিয়ে আসে তারা হচ্ছে কি রে জিন। এই জন্য বংশগতির মূল একক হইল কি জিন। মনে রাখবা, জীবের চরিত্রের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককেই বলা হচ্ছে কি জিন। আর কিছু জানার নাই, কারণ জিন সম্পর্কে কেউ সর্বপ্রথম ধারণা দিয়েছে গ্রেগর জোহান মেন্ডেল। জিন তাকে কণা বা ফ্যাক্টর বলে অভিহিত করেন। ঠিক আছে, এবং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা কৃত্রিম জিন সংশ্লেষণ মানে তৈরি করছে। কৃত্রিম জিন তৈরি করে কে? হরগোবিন্দ খুরানা। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী টপিক, জিন কি। এটা তুমি এখন পড়তে পারো, না পড়লে অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, 100% লিখে রাখতে পারো। এই অংশটুকুকে 100% তুমি লিখে রাখতে পারো, 100%। যে জিন প্রকাশের বিভিন্ন একক, জিনকে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়। প্রথম কথা যে রেকন। রেকন মনে রাখবা রিকম্বিনেশনের একক। রিকম্বিনেশন, রি মানে পুনরায়, কম্বিনেশন মানে কি সংযোজন। আমরা জিন প্রযুক্তিতে কাজ করি তখন একটা ডিএনএ সাথে যখন আমরা কি আরেকটা ডিএনএ খন্ড কি করতে কেটে সংযুক্ত করতে চাই, এই যে একটা খন্ড কাটে আরেকটা সংযুক্ত করলাম, কেটে পুনরায় সংযোগ করলাম, তার মানে কি রিকম্বিনেশন। আর রিকম্বিনেশন এককটাকে বলা হচ্ছে কি রেকন। এবার সে মিউটন, জিনের মিউটেশনের একককে বলা হয় কি মিউটন। এখন মিউটেশন কাকে বলা হয়? দেখো ডিএনএ যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন সংঘটিত তাকেই বলা হচ্ছে কি মিউটন বলা হয়। মিউটেশন কি? জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের স্থায়ী পরিবর্তনটাকে বলতেছি আমরা কি মিউটেশন। যে অংশ ধরো এখানে একটা জিনের খন্ড ছিল, এইটা আগে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতো গায়ের রং, কিন্তু এখন সে চোখের মনির রং নিয়ন্ত্রণ করতেছে। এই যে তার বৈশিষ্ট্য পরিবর্তন হইলো, সেই পরিবর্তনটাকেই বলতেছি আমরা কি রে মিউটেশন। আর মিউটেশন যেই জায়গাটাতে হয় তাকেই বলতেছি আমরা মিউটন। এটা রেপ্লিকন, তাহলে কার কিসের রেপ্লিকেশনের একককে বলা হচ্ছে রেপ্লিকন। সর্বশেষ কথা হচ্ছে সিস্টন, এটা খুব ইম্পর্টেন্ট, জিন কার্যের একককেই বলা হচ্ছে কি সিস্টন। ঠিক আছে, জিন কার্যের কলাপের অর্থাৎ ডিএনএ যে খন্ড জীবের বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে তাকেই বলতেছি আমরা কি সিস্টন। ওকে, এখন দেখো ইকোলাই ব্যাকটেরিয়ার একটি সিস্টনে প্রায় 1500টি নিউক্লিওটাইড যুগল থাকতে পারে। এটা তোমরা পড়ে নিবা। জিন যেখানে অবস্থান করে, ডিএনএ যে স্থানে অবস্থান করে তাকে বলা হচ্ছে কি লোকাস। আর কিচ্ছু পড়া লাগতো না, এইটা পড়তে হবে জিনের বৈশিষ্ট্য কি। জিনের বৈশিষ্ট্য কি খুবই কথা, পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি জিনের বৈশিষ্ট্য হয় অথবা নিচের কোনটি জিনের বৈশিষ্ট্য নয়। এটা নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। 2 নম্বর প্রকৃত কোষে ক্রোমোজোমে অবস্থান করে, আর আদি কোষের নিউক্লিয় বস্তু অর্থাৎ প্লাজমিডে অবস্থান করে। আমরা সবাই জানি প্লাজমিড কি, এই যে ক্রোমোজোম আমাদের আদি কোষে জীবের ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার ডিএনএ থাকে তাকে বলতেছে কি প্লাজমিড। তাহলে প্রকৃত কোষের কোথায় থাকে? ক্রোমোজোমে, আর আদি কোষে থাকে প্লাজমিডে। এরপরে দেখো একটি জিনের প্রকরণ বা মিউটেশনে ভূমিকা পালন করে। জিন জীবের বিশেষ বৈশিষ্ট্য বংশানুক্রমে পরিবহন করে, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়। মনে রাখবা একটি বৈশিষ্ট্যের জন্য এক বা একাধিক জিন দায়ী, অর্থাৎ একটা জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে অথবা একাধিক জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কখনো একটা জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে না। আমি পয়েন্টটা আবার নোট করতেছি, এক জিন এক কাজ বা এক বৈশিষ্ট্য, একাধিক জিন মিলিত হয়ে এক কাজ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এক জিন কখনোই একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে না। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখবা এবং মনে রাখবা একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে, আর জিন ক্রোমোজোমে রৈখিক সজ্জাক্রমে বিন্যস্ত থাকে, একদম রৈখিক ভাবে। এবার আসি আরো ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জিন। ঠাড়া মুখস্থ করবে, একদম ঠাড়া মুখস্থ। বিভিন্ন প্রকারের জিনের মধ্যে ঠাড়া মুখস্থ করবে একদম সবগুলাই। ঠিক আছে, দেখো বিভিন্ন প্রকার জিনের মধ্যে প্রথম শব্দ আছে লিথাল জিন। মনে রাখবা লিথাল মানে মারণ, লিথাল শব্দের অর্থ কি মারণ। যেই জিনের উপস্থিতির জন্য কোন একটা জীবের মৃত্যু হয় তাকেই বলতেছি লিথাল জিন। এবার আসো অঙ্ক শব্দটা যেখানে বাবা ক্যান্সার, কি করবা ক্যান্সার অথবা টিউমার লেখা, যে জিনের কারণে ক্যান্সার সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি অঙ্কোজিন। এবার আসে সেক্স ক্রোমোজোমাল জিন, নামেই আছে সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে XY আর মহিলাদের ক্ষেত্রে XX। এই যে XY ক্রোমোজোমে যেসব জিন থাকে তাদেরকেই বলা হচ্ছে কি
এক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমাল জিন। আর সেক্স ক্রোমোজোমাল জিনের মিউটেশন ঘটলে এই রোগগুলো হইতে পারে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। এবার ট্রান্স জিন, ট্রান্স মানে কি ট্রান্সফার, একজনের কাছ থেকে জিনটাকে আমি আরেকজনের কাছে নিয়ে গেলাম, তাকেই বলতেছে কি ট্রান্স জিন। যে জিন কোনো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ থেকে অন্য কোনো প্রজাতির জীবে, উদ্ভিদ বা প্রাণীর মধ্যে নিয়ে প্রতিস্থাপন করা হয়, তাকেই বলতেছে আমরা ট্রান্স জিন। খণ্ডিত, খণ্ডিত শব্দ একটু আগে বললাম, ইন্ট্রন্স গুলাকে বাদ দিয়ে এই একজন সহযোগে যে জিনগুলা আমরা অ্যাড করলাম তাকেই বলতেছি খণ্ডিত জিন। সিউডো, মনে রাখবা একটা ডিএনএ, আমরা যে এরকম একটা বড় লম্বা ডিএনএ হয় তার 98% নিষ্ক্রিয় অবস্থায় থাকে, 98% ডিএনএ কি থাকে নিষ্ক্রিয়, আর এই নিষ্ক্রিয় অংশটাকে বলতেছি আমরা কি রে সিউডো জিন। এই নিষ্ক্রিয় অংশটাকে আমরা কি বলতেছি সিউডো জিন। লেখা আছে ডিএনএ যে অংশ নিষ্ক্রিয় থাকে তাকেই বলা হচ্ছে সিউডোজিন। মনে রাখো কত পার্সেন্ট একটা ডিএনএ 90% হচ্ছে কি রে সিউডোজিন, মাত্র 2% বৈশিষ্ট্য প্রকাশ করে, 2% কি করে বৈশিষ্ট্য প্রকাশ করে। অটোসোমাল জিন, অটোসোম বলতে আমাদের দেহে যে অটোসোম, দেহ গঠনকারী যে ক্রোমোজোম গুলো আছে সেখানে যে জিন থাকে তাকে বলা হয় অটোসোমাল জিন। আর অটোসোমাল জিনে যদি কখনো মিউটেশন করে তাহলে কি হয়, মানুষের মাথায় টাক এবং কি অ্যালবিনিজম হয়। হোল্যান্ড্রিক জিন কাকে বলা হয়, ওয়াই, ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে তাকেই বলা হচ্ছে হোল্যান্ড্রিক জিন। আর হোল্যান্ড্রিক জিনে মিউটেশন করলে কি হয়, মানুষের কানে লোম গজায়। ওকে, আর লিঙ্কড, লিঙ্কড মানে হচ্ছে কি একটার সাথে আরেকটার কানেকশন। ঠিক আছে, এগুলো হয়তো দরকার নাই, তাহলে আমরা প্রথম থেকে আবার পড়তেছি। লিথাল মানে মারণ, যে জিনের জন্য কোন একটা জীবের মৃত্যু ঘটে তাকে বলে মারণ জিন। আর অঙ্কোজিন মানে কি ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হচ্ছে অঙ্কোজিন। সেক্স ক্রোমোজোমে যে জিন কোথায় তাকে বলে সেক্স ক্রোমোজোমাল জিন। ট্রানজিন, এক জীব থেকে আরেক জীবে যে জিনগুলো ট্রান্সফার করি তাদেরকে বলা হয় কি রে ট্রানজিন। খণ্ডিত, ইন্ট্রন্সকে বাদ দিয়ে এক্সনসকে যুক্ত করে যে জিনগুলো পাওয়া যাচ্ছে তাকে বলা হয় খণ্ডিত জিন। সিউডোজিন মানে কি নিষ্ক্রিয় জিনগুলোকে বলা হয় সিউডো। সিউডো মানে কি ছদ্মবেশী, ছদ্মবেশী অর্থাৎ তারা ঠিকমতো কাজ করে না, লুকায় আছে। ঠিক আছে, অটোসোমাল জিন, অটোসোমে যে জিন কথা অটোসোমাল জিন। আর হোল্যান্ড্রিক মানে কি ওয়াই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলোকে বলি আমরা হোল্যান্ড্রিক জিন। ওকে, এখন দেখো নেক্সট টপিকে যাচ্ছি আমরা। এখানে বলছে যে আমাদের প্রজাতি ভেদে জিনের সংখ্যা নির্দিষ্ট এবং একটা জীবের মধ্যে প্রায়, দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে কি মানুষের, এই যে বলছে এক্স ক্রোমোজোম না, এটা ভুল, মনে রাখবা 1 নং ক্রোমোজোমে, কত নাম্বার ক্রোমোজোমে 1 নং ক্রোমোজোমে সবচেয়ে বেশি পরিমাণ জিন থাকে, কতটুকু 2968টা। আর ওয়াই ক্রোমোজোমে সবথেকে কম জিন থাকে কয়টা, 231টা। মাথায় রাখবো ভালো করে। ঠিক আছে, এই যে লেখা আছে মানব জিনোমে প্রায় 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশ করে আর বাকি 98 ভাগ জিন হচ্ছে কি রে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর এদেরকে আমরা জাঙ্ক ডিএনএ বা সেটাকে আমরা সিউডোজিনও বলতে পারি। ঠিক আছে, এবার আসি আমরা জিনের প্রকৃতি। জিনের প্রকৃতিটা যদি দেখো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিনের প্রকৃতি একটু আগেই বললাম যে কোনো জিনের মিউটেশন ঘটতে পারে। তারপর হচ্ছে কি রে কখনো কখনো একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেমন মানুষের উচ্চতা। আবার কখনো কখনো একটি জিন অন্য একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশের পরিবর্তনে দেয় করে, বা অনেক জিনের বৈশিষ্ট্য প্রকাশ পরিবেশ দ্বারা কি হয় নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এবার আসি সব থেকে জায়গা, এটা কি জিনের সংখ্যা। বলেছে একটা স্তন্যপায়ী প্রাণীদের কোষে প্রায় 50,000-এর অধিক কি থাকতে পারে, জিন থাকতে পারে। ঠিক আছে, আর আমরা যেহেতু বলছি যে ধরো মানুষ, এখানে বলছে হিউম্যান জিনোম প্রজেক্টের তথ্য অনুসারে 2007 সালে একটা ডিপ্লয়েড মানব কোষে জিনের সংখ্যা হচ্ছে প্রায় কত 30 থেকে 40,000। আর এখন পর্যন্ত সবথেকে যে ক্ষুদ্রতম জিনটা আছে সেখানে 75টা নিউক্লিওটাইড, আর বৃহত্তম জিনে কত আছে 40,000টা নিউক্লিওটাইড আছে। আমরা আগেই বলছি যে ডিএনএর খণ্ডটাকে আমরা কি বলতেছি, জিন বলতেছি। ধরো এইখান থেকে এই খণ্ডটা হচ্ছে একটা জিন হিসেবে আত্মপ্রকাশ করছে। এখানে সর্বনিম্ন যে ছোট জিনটা আছে সেখানে সর্বনিম্ন থাকে 75টা নিউক্লিওটাইড, আর যেটা সবথেকে বড় জিন সেখানে আমাদের থাকতেছে কত 40,000 নিউক্লিওটাইড। ওই যে একটু আগে দেখো আমরা এটা বললাম না যে ওখানে ভুল লিখছে, দেখো মানুষের ক্ষেত্রে 1 নং ক্রোমোজোমে সবথেকে বেশি জিন থাকে আর ওয়াই ক্রোমোজোমে সবথেকে কম জিন থাকে। ঠিক আছে, এটা হলো ইম্পর্টেন্ট একটা কথা। এবারে আসি আমরা হচ্ছে কি আদি কোষের জিন প্রকাশের একক। এটা একটু পড়ে নিতে পারো, না পড়লেও চলবে, এই অংশটুকু একটু পড়ে নিতে পারো। হ্যাঁ, এই অংশটুকু একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, রিডিং। এবার আমরা আসি আদি কোষী জীবের জিন প্রকাশ। দেখো প্রকৃত কোষে জীবের প্রকাশের একককে বলছে আমরা কি সিস্ট্রন।
এখানে বলা হচ্ছে যে আদিকোষে জিন প্রকাশের একককে আমরা বলবো অপেরণ। কি বলা হয়? অপেরণ। লেখা আছে জিন ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য জ্যাকব এবং মোনাট অপেরণ মডেল প্রস্তাব করেন। যেখানে বলা হচ্ছে যে জিন প্রকাশের ইউনিটকে, কাদের? আদিকোষী জীবের জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। আর একটা অপেরণের 4টি অংশ নিয়ে গঠিত। কয়টা অংশ নিয়ে গঠিত? 4টি অংশ নিয়ে অপেরণ গঠিত হয়। মনে রাখবা, গাঠনিক জিন, প্রমোটার জিন, তারপরে অপারেটর বা চালক জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। এমসিকিউর জন্য তুমি এই যে ইংলিশগুলো মনে রাখবা ভালো করে। স্ট্রাকচারাল জিন বা গাঠনিক জিন, প্রমোটার জিন বা প্রমোট করে উদ্দীপক জিন, তারপরে অপারেটর জিন বা হচ্ছে অপারেটর জিন, আর রেগুলেটর জিন বা আমাদের কি চালক বা নিয়ন্ত্রক জিন। এটাকে স্পোর দিয়ে মনে রাখতে হবে, স্পোর, SPORE। এস হচ্ছে স্ট্রাকচার, এটা প্রমোটার, তারপরে ওতে অপারেটর, আর রিতে হচ্ছে কি রেগুলেটর। ঠিক আছে, স্পোর দিয়ে মনে রাখতে পারো। কাজটা করে নিবা। গাঠনিক জিন এনজাইম সংশ্লেষণ করে। কি করে? এনজাইম। প্রমোটার জিন কি করে? আরএনএ পলিমারেজ এনজাইমকে সংযুক্ত করে। তারপরে অপারেটর জিনের কাজ চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, আর চালক জিনকে নিয়ন্ত্রণ করে যে তাকে বলা হচ্ছে আমাদের কি রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। এটুকু পড়লেই যথেষ্ট। তাহলে কি বললাম? আদিকোষী জীবের কি জিন প্রকাশের এককে বলা হয় অপেরণ। অপেরণের কয়টা অংশ? 4টা। স্পোর দিয়ে মনে হয় স্ট্রাকচারাল, প্রমোটার, অপারেটর এবং কি রেগুলেটর। ঠিক আছে, আর এখানে না পড়লেও চলবে। এটা একটু ছবিটা দেখতে পারো। এবার আসি আমরা জিনের কাজ। কি জিনের কাজ? তাহলে দেখো, জিন জীবদের যাবতীয় বৈশিষ্ট্যগুলোর প্রকাশকে নিয়ন্ত্রণ করে। জিন জীবের গাঠনিক বিপাকীয় প্রোটিন, এনজাইম বা হরমোন সংশ্লেষণের মাধ্যমে প্রকাশ করে থাকে। জিন অন্তর্নিহিত ট্রান্সক্রিপশন পদ্ধতিকে এমআরএনএ প্রেরণ করে, তারপরে সব ধরনের আরএনএ এবং প্রোটিন উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। জিন প্রজাতির নির্দিষ্ট বৈশিষ্ট্য সংরক্ষণ নিশ্চিত করে। ঠিক আছে, এগুলো আছে, তোমরা একটু পড়ে নিবা জিনের কাজ। আর এগুলো না পড়লেও চলবে। এবার আমরা চলে যাচ্ছি কোথায়? জেনেটিক কোড এবং আমাদের লাস্ট টপিক। জেনেটিক কোড কি? আমরা একটু আগেই বলছি যে আমরা যদি একটা আরএনএ তৈরি করি, এই আরএনএ তৈরি করার পরে পরপর 3টা নিউক্লিওটাইড, মিলে একটা কোড তৈরি করা হয়, যাকে বলতেছি আমরা কি জেনেটিক কোড। আর জেনেটিক কোড আমরা জানি কি আরএনএ তে নিউক্লিওটাইড আছে নাইট্রোজেনাস ক্ষারক আছে 4টা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি ইউরাসিন। এদেরকে যদি আমরা 3টা জায়গায় উলটপালট করে সাজাই, তাহলে আমরা এখানে 4x4x4 অর্থাৎ 64টার মতো জেনেটিক কোড পাবো। কয়টা কোড পাবো? জেনেটিক কোড 64টা। আর এই 64টা জেনেটিক কোড দিয়েই মূলত আমরা কি 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারি। ঠিক আছে, এগুলা দেখো, এগুলা পড়ার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। এগুলা ওই সেম কথাগুলাই বলছে। 3টা লেটার মিলে একটা বিন্যস্ত হয়, 3 লেটার কোড জেনেটিক কোড বা ট্রিপলেটসও বলা হয়। দেখো কোডন লেখা আছে না, কোডন। এমআরএনএ অণু ধারাবাহিক অনুক্রম 3টি বেসকে একত্রে একটা কি বলা হয়? কোডন বলা হয়। কোডনের সংখ্যা আমরা আগেই বলছি যে কোডনের সংখ্যা হচ্ছে কয়টা? 64টা। কয়টা? এখানে অনেক কথা আছে, এই লাইনটা খালি দেখাবা। ঠিক আছে, যে আমরা যে ইয়া পাচ্ছি এখানে মোট কোডনের সংখ্যা পাচ্ছি আমরা 64টা। কয়টা? 64টা। তার মধ্যে 61টা আমাদের অ্যামাইনো অ্যাসিড তৈরিতে অংশগ্রহণ করে, বা 3টা ইউএএ, ইউএজি বা ইউজিএ, এরা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। এজন্য এদেরকে কি করে? এটা ট্রান্সলেশন বন্ধের ঘোষণা দেয়। এজন্য তাদেরকে বলা হয় কি সমাপ্তি কোডন। আর এমসিকিউতে প্রশ্ন আসবে মোট জেনেটিক কোড কয়টা? 64টা। তাহলে তোমার প্রশ্ন আছে স্টার্ট কোডন কোনটি, স্টপ কোডন কোনটি। আর অ্যামাইনো অ্যাসিড তৈরিতে অংশগ্রহণ করে কয়টা রে? মাত্র 61টা। ঠিক আছে, ট্রিপলেটস ওই যে বললাম 3টি বেসকে গুচ্ছকে আমরা ট্রিপলেটস বলতে, মানে যেটাই কোডন সেটাই হচ্ছে কি ট্রিপলেটস। ওকে, এখন আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের কি আমাদের জেনেটিক কোডের বৈশিষ্ট্য। জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এক, অবশ্যই কয়টা? 64টা জেনেটিক কোড থাকে। আর একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করতে পারে। আগের মতোই একটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, একাধিক কোড মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, কিন্তু একটা কোড কখনোই একাধিক কি আমাদের অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। এখান থেকে একটা জিনিসটা দেখো, এখান থেকে দেখো তুমি কি করতেছো, যে একটা কোড কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ হয় না। এটা ইংরেজিতে মনে রাখবো, নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং মানে কি? কারণ আমার মনে হচ্ছে যে আমি এই কোডটা, আমরা আগেই বলছি কয়টা, পাশাপাশি 3টা মিলে একটা কোড বানাই, AUG এভাবে লেখা আছে। কারণ আমার মনে হচ্ছে আমি এটাকে নিব না, পরের 3টাকে নিয়ে সাজাবো, হবে না।
অবশ্যই পরপর তিনটা পরপর তিনটাকে নিয়েই জেনেটিক কোড তৈরি করতে হয়। এই জন্য এটাকে বলা কি নন ওভারল্যাপিং। এবার যে সার্বজনীন বা ইউনিভার্সাল জেনেটিক কোড হচ্ছে সার্বজনীন, অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে, যত অ্যামাইনো অ্যাসিড আছে, এদেরকে তৈরি করার জন্য মাত্র 64টাই কি আছে আমাদের জেনেটিক কোড আছে। এর বাইরে কোনো জেনেটিক কোড নাই। আমার ভিতরে যা, গরুর ভিতরেও তা, ছাগলের ভিতরেও তা, আবার হাঁসের ভিতরেও তা, কুমিরের ভিতরেও তা, মানে সবার ভিতরেই এই 64টাই কি থাকে, জেনেটিক কোড থাকে। এবং মনে রাখবা এদের শুরুর কোড এবং সমাপ্তি কোডটাও নির্দিষ্ট। শুরুর কোড হচ্ছে AUG আর সমাপ্তি কোড হচ্ছে কি রে UAA, UAG আর UGA। ঠিক আছে, এইভাবে দুটি কোডের মধ্যে একাধিক অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না, আবার সমাপ্তি কোড না আসা পর্যন্ত অব্যাহতভাবে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি চলতেই থাকে। আর এই অধ্যায়ে আর কিছু পড়া লাগবে না, আমাদের অধ্যায়টা কি শেষ। তো বলে রাখি অধ্যায়টা অনেক বড়, সো তোমরা একবার ক্লাসটা দেখে, একবার মানে ক্লাসটা দেখার সাথে সাথে বইটা দেখাই ফেলবা, আবার একবার রিডিং করবা, এবং পরবর্তীতে তোমরা বিগত সালে যত MCQ আছে সবগুলো সলভ করলে তুমি নিজেই বুঝতে পারবা কোন জায়গা থেকে প্রশ্ন হয় আর কোন জায়গা থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।